এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সরলরেখার 3 নাম্বার লেকচারে। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে আছে কিনা শুরুতে আমাকে একটু কনফার্ম করে দাও কমেন্টে ওকে লিখে। সবাই একটু কুইক জয়েন করে ফেলো এবং জয়েন করার সাথে আমাকে একটু জানাই দিও যে তোমরা চলে আসছো। আমি ইয়ামিন হাসানকে দেখতে পাচ্ছি, মিনহাজ উদ্দিনকে দেখতে পাচ্ছি, সিদরাতুল মুনতাহাকে দেখতে পাচ্ছি, সাকিব আল হাসান, নাজনীন, আনিকা, ফাতেমা, মোহনা, সানজিম, নাফিসা, জায়েদ, মুহিত, মিনহাজ, শিউলি, হিমেল। ওকে, অনেক অনেক নাম, সবার নাম পড়তে পারতেছি না। মারুফকে দেখতে পাচ্ছি, ইব্রাহিমকে, রিয়াকে, ওকে ওকে, তানিয়াকে, নূরেনকে। ওকে ফাইন, আমরা জয়েন করে ফেলি সবাই। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছ আদাব, যারা নমস্কার দিচ্ছ নমস্কার। আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? কেমন লাগতেছে সরলরেখা? সোফার সরলরেখা যতটুকু পড়ানো হয়েছে ততটুকু কেমন লাগতেছে? আমরা কি ঠিকঠাক বুঝতেছি? বাসায় কি প্র্যাকটিস করতেছি? হোমওয়ার্ক গুলা কি পারা যাচ্ছে? হোমওয়ার্ক গুলা যখন আমরা শিকড় পেইড গ্রুপে সাবমিট করতেছি, অন্যরা কিভাবে হোমওয়ার্ক করতেছে এগুলা কি আমরা দেখতেছি? এগুলাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? ওকে, খুব সহজ, ঠিক আছে। ভাইয়া বুঝলে সবই সহজ। বাট যত দিন যাবে, যত একটার পর একটা লেকচার আসবে, তত কিন্তু ডিফিকাল্টি লেভেল একটু একটু করে বাড়তে থাকবে এবং একই সাথে যত একটার পর একটা লেকচার আসবে, ততই তোমার ক্যাপাসিটি, রিসিভিং ক্যাপাসিটিও বাড়তে থাকবে। ডিফিকাল্টি লেভেলও বাড়তে থাকবে, তোমার রিসিভিং ক্যাপাসিটিও বাড়তে থাকবে। সবকিছু মিলে সমান সমান হবে, ঠিক আছে? আর শুরু থেকেই কিন্তু ভাই পরিশ্রম করতে হবে। এইচএসসি কিন্তু ভাই হেলাফেলার কোনো সুযোগ নাই। একটা মাস তুমি যদি হেলাফেলা করে নষ্ট করো, বা যারা হচ্ছে কলেজের কারণে বাসা শিফট করছো, নতুন জায়গায় ক্লাস করতে গেছো কলেজের কারণে, তো এই শিফটিং এর কারণে অ্যাডজাস্টমেন্ট করতে যদি তুমি 1 মাস বেশি সময় নষ্ট করো, তাহলে কিন্তু এই 1 মাসের পড়াটাকে কাভার করতে যে তোমার কিন্তু পরিশ্রম অনেক বেশি হবে এবং টাইম তুমি পাবা না। হ্যাঁ, এইচএসসি তে মেইন সমস্যা হচ্ছে সময়ের স্বল্পতা। তুই পর্যাপ্ত সময় এইচএসসি তে আসলে পাওয়া যায় না। 18 মাসের মধ্যে তোমার এইচএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কলেজগুলোতে তো এই মাসেই ক্লাস শুরু হয়েছে সবার, তাই না? সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে গেছে। তো সেপ্টেম্বর থেকে যদি তুমি হিসাব করো, 2025 সেপ্টেম্বর থেকে হিসাব করো, তাহলে 18 মাস হিসাব করে দেখো, 27 সালের ওই 18 মাস পরে 27 সালের কোনো এক মাসে তোমাদের দেখবা যে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, যদি মানে আনএক্সপেক্টেড কিছু না ঘটে আর কি। ঠিক আছে? সো এর মধ্যেই কিন্তু আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু শেষ করতে হবে, তারপরে রিভিশন দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে। সবকিছু মিলে আমাকে 100% প্রিপারেশন ওকে করে দেন এইচএসসি পরীক্ষাটা দিতে হবে। আর যাদের স্বপ্ন আরো বড়, হ্যাঁ, যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করার স্বপ্ন দেখো, শুধু এইচএসসি তে A+ই না, তাদের জন্য কিন্তু ভাই এই মিশনটা আরো লম্বা, ঠিক আছে? তো তাদের জন্য কিন্তু তোমার সিলেবাসও অনেক বড়। হ্যাঁ, শুধুমাত্র বোর্ডের ম্যাথ গুলা করলেই কিন্তু এইচএসসি পরীক্ষায় A+ পাওয়া যায়, বাট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে বোর্ডের ম্যাথ ছাড়া যে ম্যাথ গুলো আছে, যে ম্যাথ গুলো বোর্ডে কখনো আসে না, ওই ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, একজন বলছে যে বুয়েটে ক্যালকুলেটর নিতে দেয় কিনা। হ্যাঁ ভাই, বুয়েটে ক্যালকুলেটর নিতে দেয়, সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেই ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে? ওকে, তাহলে ভাই আসো আমরা ক্লাসটা শুরু করি। আমরা কি সবাই চলে আসছি তাহলে, না? তাহলে আমরা কি বলবো, প্রথমে একটু বলে নিই, যারা আজকের ক্লাসে একদমই প্রথম, যারা লেকচার 3তেই জয়েন করছো, এর আগের ক্লাসগুলো করো নাই, আগের 2টা ক্লাসই অথবা কোনো একটা ক্লাস মিস হয়ে গেছে, তাদেরকে বলবো, তা এরকম কারা কারা আসো আমাকে একটু জানায় দাও যে ভাই, আহ ভাই আমার মেসেজ পড়েন প্লিজ, এখানে হাজার হাজার মেসেজ ভাই। ওকে, এরকম যারা আছো যে ভাই আগের একটা বা 2টা মিস হয়ে গেছে, এরকম কারা কারা আছে একদমই নতুন, যারা যারা আছো একদমই নতুন যদি হয়ে থাকো, আমি তোমাদেরকে একটু বলে রাখি যে যেহেতু সায়েন্সের সাবজেক্ট, সরল লেখার চ্যাপ্টার খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার, তো এটা তুমি 3 নাম্বার লেকচার থেকে বুঝলে যতটা রিলেট করতে পারবা, তুমি যদি প্রথম থেকে করো তাহলে তোমার জন্য বোঝাটা অনেক বেশি সহজ হবে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই মুহূর্তে যারা একদমই নতুন আসো, তুমি পর্ব 3টা না করে তুমি দেখো শিখো অ্যাপে পর্ব 1-এর রেকর্ডেড ভার্সনটা আছে। আমি যখন যে লাইভ ক্লাসটা নিচ্ছি, আমি ক্লাস শেষ করার পরপরই কিন্তু অ্যাপের মধ্যে ওটা রেকর্ড আকারে থেকে যাচ্ছে। সো তুমি আগে পর্ব 1 আর পর্ব 2টা করো, তারপরে তুমি পর্ব 3টা করো, তাহলে তোমার জন্য বোঝাটা সহজ হবে, রিলেট করাটা সহজ হবে, ঠিক আছে? সো যারা একদমই নতুন, আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এই মুহূর্তে এই লাইভটা না করে তুমি সরল লেখাই করো, কিন্তু পর্ব 1টা করো। আর যারা পুরাতন আসো, তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করি। আর তোমাদের খাতা কলম যার যা কিছু আছে দূরে সরায় রাখো, আমার সাথে সাথে তোলার কোনো দরকার নাই। তুমি জাস্ট ক্লাসের উপরে ফোকাস করো, ফুল কনসেন্ট্রেশনটা তুমি জাস্ট ক্লাসে দাও, ঠিক আছে? ফুল কনসেন্ট্রেশন ক্লাসে দিবা। আসো, তো আমরা যতটুকু পড়তেছিলাম, আমি একটু কমেন্ট গুলো বন্ধ করে দিই, হ্যাঁ? আমি জানি যে ক্লাস চলাকালীন তোমরা অনেক আননেসেসারি কমেন্ট করতে থাকবা, দ্যাটস হচ্ছে আমি একটু কমেন্টটা বন্ধ করে দিচ্ছি। আমি আবার যখন প্রয়োজন হবে আমি তখন আবার কমেন্ট চালায় দিব, ঠিক আছে? ওকে,
আমরা এই পর্যন্ত 3টা টাইপ শিখছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আজকে আমরা টাইপ 4 দেখব। ঠিক আছে, আজকে আমরা টাইপ 4 দেখব। টোটাল কিন্তু আমাদের 30টা টাইপ আছে। ওকে, তো চলো আমরা টাইপ 4। টাইপ 4 হচ্ছে বিভক্তিকরণ সূত্র। বিভক্তিকরণ সূত্র আবার দুই রকম, অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। তো প্রথমে আমরা অন্তর্বিভক্তি দেখব বা ইন্টারনাল ডিভিশন দেখব, এরপরে বহির্বিভক্তি বা এক্সটার্নাল ডিভিশন দেখব। ঠিক আছে, ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কিন্তু। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যদিও দাগ আছে, আমি আরেকটা দাগ দিয়ে দেখা দিই। এটা এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। আমরা খুবই মনোযোগ দিয়ে শুনবো, কেউ ক্লাস নোট এখন তুলবো না, লাইভ ক্লাসে কোনো ক্লাস নোট তুলবো না। ঠিক আছে, তো এই বিন্দুটার ভুজ হচ্ছে x1, কোটি হচ্ছে y1। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে যে এই বিন্দুটা ভুজ x1, তার মানে বিন্দুটা y অক্ষ থেকে x1 পরিমাণ ডান দিকে আছে, যে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার x1, আর y1 পরিমাণ উপরে আছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে y1। তো মূল বিন্দু থেকে x1 পরিমাণ ডানে, y1 পরিমাণ উপরে গেলে আমরা এই বিন্দুটাতে পৌঁছাই। এই কারণে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। ওকে, একইভাবে খেয়াল করো, এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে আর বিন্দু, আর বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x, y। তার মানে মূল বিন্দু থেকে আমি যদি x পরিমাণ ডান দিকে যাই, আমি যদি x পরিমাণ মূল বিন্দু থেকে ডান দিকে যাই এবং y পরিমাণ উপরে যাই, তাহলে আমরা এই বিন্দুটাতে পৌঁছাবো। সো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x, y। এবার তুমি দেখো এখানে কিউ বিন্দুটা আছে, তো কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তার মানে হলো মূল বিন্দু থেকে আমরা যদি x2 পরিমাণ ডান দিকে যাই এবং y2 পরিমাণ উপরে যাই, তাহলে আমরা এই বিন্দুটাতে পৌঁছাবো। সো মূল বিন্দু থেকে x2 পরিমাণ ডানে, y2 পরিমাণ উপরে যেয়ে আমরা কিউ বিন্দুটা পাইলাম। খুব ভালো করে চিন্তা করে দেখো তো ভাইয়া, খুব ভালো করে চিন্তা করলে তুমি দেখবা এই লেনটা কতখানি, এই লেনটা কত বলো তো? এইটুকু, এই যে ব্লু কালারে মার্ক করছি, এইটুকু কত বলো তো কত? তুমি খেয়াল করো, এই ও বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, এই যে এক্স, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, এই যে আমি দাগাই দিছি, এইটুকু হচ্ছে তোমার এক্স, আর এইখান থেকেই এইটুকু হচ্ছে x1, পুরাটা এক্স আর এতটুকু x1, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স মাইনাস x1। ঠিক আছে, এই ডিস্টেন্সটা এক্স মাইনাস x1। একইভাবে তোমাকে যদি বলি ভাইয়া এইটা কত, আমাকে কি বলতে পারবা? এটা কত বলো তো, কত? ভাই চ্যাট তো পজ করা, কিভাবে বলবো? মনে মনে বলো। এখন তুমি দেখো, আমি দেখাই দিই, এই যে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে তোমার x2, দেখো আমি এখানে মার্ক করে দিছি x2, এই ডিস্টেন্সটা হচ্ছে x2, আর মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে x2, এখান থেকে এতটুকু হচ্ছে x, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে x2 মাইনাস x, x2 মাইনাস x। ঠিক আছে, খুব ভালো করে দেখো, তুমি এইখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। আমি যদি ডট দিয়ে মার্ক করি, এইটা একটা ত্রিভুজ, যেই ত্রিভুজটার নাম হচ্ছে পি এস আর। পি এস আর একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এইটা, আর টি কিউ। আরেকটা ত্রিভুজ হচ্ছে আর টি কিউ। এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের কিন্তু একটা মিল আছে। মিলটা কি? মিলটা হচ্ছে, তুমি খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো যে এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটা এই কোণটা কেন সমান? কারণ কারণ ভাইয়া এই এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, মানে এইটা আর এইটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটা মনে করো তাদের ছেদক। তাহলে ভাইয়া এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। ছেদকের একই পাশে থাকে অনুরূপ কোণ দুইটা, যেটা তোমরা ক্লাস 9-10-এ পড়ছো। তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলে সমান। খুব ভালো করে আবার দেখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। ছবি দেখে তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, এটাও সমকোণ, এটাও সমকোণ।
তাহলে এই দুইটা কোণ অনুরূপ কোণ বলে সমান, এই দুইটা কোণ সমকোণ বলে সমান। দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণটাও অটোমেটিক সমান হয়ে যায়, কারণ হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে এখন তুমি বলতে পারো যে এই দুইটা ত্রিভুজ, যেই দুইটা ত্রিভুজের আমি নাম লিখছি, এই দুইটা ত্রিভুজের সবগুলা কোণই সমান। এই ত্রিভুজের তিনটা কোণ আর এই ত্রিভুজের তিনটা কোণ সবগুলা কোণই হচ্ছে সমান। আর যেই ত্রিভুজের সবগুলা কোণ সমান সেই দুইটা ত্রিভুজকে বলে হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। যদি দুইটা ত্রিভুজের সবগুলা কোণ সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুইটাকে বলে হচ্ছে সদিশকোণী। এই দুইটা ত্রিভুজ হচ্ছে ভাই সদিশকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা উপপাদ্য ছিল যে অনুরূপ বাহুগুলার দৈর্ঘ্য সমান হয়। সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হয়। সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হয়। তাহলে এই দুইটা ত্রিভুজের, একটা হচ্ছে এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে m1 আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে m2। এতটুকু হচ্ছে m1 আর এতটুকু হচ্ছে m2। ঠিক আছে, তাহলে অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমি বলতে পারি m1 ভাগ m2, m1 ভাগ m2 ইকুয়ালস টু এইটা ভাগ এইটা। কি করলাম, এই বাহুর দৈর্ঘ্য ভাগ এই বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এইটা ভাগ এইটা। তাহলে x বিয়োগ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 মাইনাস x1। ওকে, এটা আমরা লিখে ফেললাম। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, চলো একটু দেখি। ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি পাচ্ছি। ঠিক আছে, আমরা যে আড়াআড়ি গুণ করি বা m1 x2 মাইনাস m1 x1 ইকুয়ালস টু m2x মাইনাস m2x1। ঠিক আছে, ওকে। তাহলে কি পাই, প্লাস m2। ওকে, এবার এই মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে আসি, দেখো এই যে এইটাকে আমি বাইরে নিয়ে আসবো আর এটাকে ডানে নিয়ে যাব, তাহলে কি হয় খুব ভালো করে দেখো। ওকে, m1 x2 মাইনাস m2 x1 কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস m2 x1 ইকুয়ালস টু এইখানে একটা ইয়ে হয়ে গেছে, সরি সরি সরি, এখানে একটা ইয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে যে এইটা না, এইটা, এই পুরাটা হচ্ছে x2 আর এতটুকু হচ্ছে তোমার x, তাহলে এইটা হবে x2 মাইনাস x, এইটা হবে x2 মাইনাস x। মাঝে মাঝে স্লিপ অফ পেন হয়ে গেলে এটা কিন্তু নিজ দায়িত্বে বুঝে নিতে হবে, অসুবিধা নেই, আমি বুঝাই দিব। কখনো যদি ক্লাসের মধ্যে না হয় আমি ভিডিও দিয়ে দিব, অসুবিধা নেই। এই পুরাটা হচ্ছে তোমার x2 আর এতটুকু হচ্ছে x, তাহলে এটা হচ্ছে x2 মাইনাস x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার x2 মাইনাস x মাইনাস x। তাহলে m1 x2 m1 x এটা হবে হচ্ছে, এটা তোমার x হবে, x1 না, এটা হবে x। m1 x ইকুয়ালস টু m2x মাইনাস m2x1। এখন ঠিক আছে, ওকে। এখন যেটা করতেছি, এইটাকে আমি বাইরে নিয়ে আসতেছি, তাহলে m2x1টা বাইরে চলে আসলো আর এইটাকে আমি ডানে নিয়ে যাব, এই মাইনাসটাকে ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে m1x1 প্লাস m1x, তো x1 কেন, একটু মুছেই দিই। দেখো m1x2 মাইনাস m1x ইকুয়ালস টু m2x মাইনাস m2x1। ঠিক আছে, আর এটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে হবে m1x2 প্লাস m2x1 ইকুয়ালস টু, এটাকে ডানে নিয়ে গেলে m1x প্লাস m2x। ওকে ফাইন, বা m1x2 প্লাস m2x1 ইকুয়ালস টু, এখান থেকে তুমি x কে কমন নিতে পারো, x কে যদি কমন নাও তাহলে থাকতেছে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু x। তাহলে এর পরের লাইন থেকে x, তুমি x সমান কি পাচ্ছ, x সমান পাচ্ছ এইটা ভাগ এইটা, x ইকুয়ালস টু আসতেছে m1 x2 প্লাস m2 x1
ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এই যে এই এক্স এর ভ্যালু চলে আসছে, মানে পুরো জিনিসটা আমি একবার বুঝাই দিলাম, আমি আবার বুঝাবো, আমি আরেকবার বুঝাই। আমি জানি অনেকেই বলবো ভাই আরেকবার বুঝান, এই জন্য আমি নিজেই তোমরা বলার আগে আরেকবার বুঝাই দিই। পুরো জিনিসটা আমি আরেকবার বুঝাই দিই, পুরাটা আরেকবার বুঝাই দিই একদম প্রথম করে, কারণ বেসিকটা আগে স্ট্রং করি, তারপরে আমরা ম্যাথ সলভ করবো, তাহলে ম্যাথ গুলো ইজি লাগবে। কি হয়েছে ভাইয়া, এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, আর এখানে আছে একটা বিন্দু কিউ বিন্দু। ঠিক আছে, আর এদের মাঝখানে একটা, এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা বিন্দু আছে হচ্ছে আর বিন্দু। ঠিক আছে, এখন পি আর কিউ বিন্দুর সংযোগ রেখাটাকে এই আর রেখাটা কি করছে, ভাগ করছে, দুইটা ভাগে ভাগ করছে। কারণ একটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে m1, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার m1, আর এই ডিস্টেন্সটা হচ্ছে m2। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। পি কিউ বিন্দুর সংযোগ রেখাকে এই আর বিন্দুটা দুইটা ভাগে ভাগ করছে, একটা ভাগ হচ্ছে m1, এই ডিস্টেন্সটা m1, আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার m2। ওকে, এখন আসো, এটাকে আমরা বলতে পারি এইভাবে যে পি এবং কিউ বিন্দুর সংযোগ রেখাকে আর বিন্দুটা m1 ইস টু m2 অনুপাতে ভাগ করছে। পি এবং কিউ বিন্দুর সংযোগ রেখাকে আর বিন্দুটা m1 ইস টু m2 অনুপাতে ভাগ করছে, এবং এই ভাগ যে করছে, আর বিন্দুটা কিন্তু পি এবং কিউ এর মাঝামাঝি আছে, মানে মাঝামাঝি কোথাও একটা আছে, বাহিরে কিন্তু নাই। কিউ বিন্দুর এই পাশেও নাই, পি বিন্দুর এই পাশেও নাই, মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। তাহলে এই যে ভাগটা করছে, বিভক্তটা করছে, এই বিভক্তটার নাম হচ্ছে অন্তর্বিভক্তি। ঠিক আছে, যেহেতু এই বিন্দুটা পি এবং কিউ এর সংযোগ রেখার মধ্যেই আছে, এই কারণে এই বিভক্তিটার নাম হচ্ছে অন্তর্বিভক্তি। ঠিক আছে, তাহলে অন্তর্বিভক্তি, তাহলে কি বলবো আমরা, আর বিন্দুটা পি বিন্দু এবং কিউ বিন্দুর সংযোগ রেখাকে m1 ইস টু m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ওকে ফাইন, এখন আর বিন্দুর ভুজ যদি এক্স হয়, আমরা তোমাকে দেখাইছি এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এক্স মাইনাস x1, কারণ কি এখান থেকে পুরাটা এক্স, এখান থেকে এতটুকু x1, তাহলে এতটুকু হবে এক্স মাইনাস x1। একইভাবে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে x2 মাইনাস এক্স। x2 মাইনাস এক্স কেন, কারণ এখান থেকে এই পুরাটা হচ্ছে x2, আর এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু হবে x2 মাইনাস এক্স, মানে এটা হচ্ছে x2 মাইনাস এক্স। ঠিক আছে, ওকে, তাহলে এই যে পি বিন্দু, আর বিন্দু এবং কিউ বিন্দু, এই তিনটা বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব আঁকা হয়েছে, এবং একই সাথে পি বিন্দু থেকে এই লম্বের উপরে একটা লম্ব আঁকা হয়েছে, মানে এটা 90 ডিগ্রি। এখান থেকেও এই লম্বের উপরে একটা লম্ব আঁকা হয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমি বলতেছি সদৃশকোণী ত্রিভুজ। কারণ কি, এই দুইটা ত্রিভুজের এই দুইটা কোণ সমকোণ বলে সমান, এই দুইটা কোণ অনুরূপ কোণ বলে সমান। আবার একইভাবে দেখানো যায় এই দুইটা কোণ অনুরূপ কোণ। হ্যাঁ, এই দুইটা কোণ অনুরূপ কোণ। তুমি যদি চিন্তা করো যে এই রেখাটা আর এই রেখাটা দুইটাই এক্স অক্ষের উপর লম্ব, মানে এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু পরস্পর অনুরূপ কোণ। তাহলে এই কোণটা অনুরূপ কোণ বলে সমান, এটা অনুরূপ কোণ বলে সমান, আর এটা হচ্ছে পরস্পর সমকোণ। তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু ভাইয়া সদিশকোণী ত্রিভুজ, আর সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমি বলতেই পারি যে m1 বাহু ভাগ m2 বাহু ইকুয়ালস টু এইটা ভাগ এইটা। ঠিক আছে, m1 ভাগ m2 ইকুয়ালস টু এইটা। এবার সিম্পল ক্যালকুলেশন, m1x2 বিয়োগ m2x, m1x2 মাইনাস m1x ইকুয়ালস টু m2x মাইনাস m2x1। কারণ এইটাকে আমরা বাইরে আনছি, এইটাকে ডানে নিয়ে গেছি, সবগুলোর চিহ্নই পজিটিভ করছি, এখান থেকে এক্সটাকে কমন নিছি, এক্স এর ভ্যালু আসছে এইটা। ঠিক আছে, এক্স এর যে ভ্যালু আসছে এইটাই কিন্তু এখানে লেখা আছে, m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2। এইটা হচ্ছে ভাইয়া অন্তর্বিভক্তকারী বিন্দুটার ভুজ, অন্তর্বিভক্তকারী বিন্দুটার ভুজ। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুটার ভুজ যদি এটা হয়, কোটি কি হবে, খালি x2 এর জায়গায় হবে y2, আর x1 এর জায়গায় হবে y1। এই সূত্রটা, এই ভুজটাই কোটিতে হবে, খালি x এর জায়গায় y হবে, x2 এর জায়গায় y2, x1 এর জায়গায় y1। ঠিক আছে, এখন ভুজের প্রমাণটা আমি দেখাই দিছি, কোটির প্রমাণটা কিন্তু তোমরা করবা। ভাই কিভাবে করব আমি একটু হিন্স দিয়ে দিই, যে তুমি আগে এই লেনটা বের করবা, দেখো এই পুরাটা হচ্ছে y2 আর এতটুকু হচ্ছে y, তাহলে এই লেনটা হচ্ছে y2 মাইনাস y। একইভাবে তুমি এই লেনটা বের করবা, এই পুরাটা হচ্ছে তোমার y আর এতটুকু হচ্ছে y1, তাহলে এটা হচ্ছে তোমার y মাইনাস y1। ঠিক আছে, এখন আমি কমেন্টটা চালু করে দিই, চ্যাটটা চালু করে দিই, আমাকে একটু বলবা যে ভাইয়া কোটির প্রমাণটা তোমরা পারবা কিনা সেম ওয়েতে।
এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদিশকোণী ত্রিভুজ, তাহলে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে m1 ভাগ m2 ইকুয়ালস টু এইটা ভাগ এইটা, শেষ। একইভাবে চলে আসবে এইটা ওয়াইয়ের ভ্যালুটা চলে আসবে, ওয়াইয়ের ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা বের করে ফেললাম। এখন এইটাকে একটা ফর্মুলা হিসেবে আমাদের মনে রাখতে হবে। ওকে, এইটাকে আমরা এখন একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো। তাহলে আমার সাথে সাথে একটু বলো তো ভাই, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ফর্মুলাটা। প্রমাণ দেখাইলাম, এখন অঙ্কে যখন করতে যাব কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা ফর্মুলাকে যখন অঙ্কে ব্যবহার করা হয় তখন এই ফর্মুলা সম্বন্ধে জ্ঞানটা আরো বেশি তীব্র হয়। যেমন এইখানে একটা অঙ্ক আছে, ঠিক আছে, একটা অঙ্ক আছে যে 3, 7 ও 6, 10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের কর। এখন আমরা কি সূত্র পড়ছিলাম? দেখো সূত্রটা দিয়ে যদি আমি লিখি যে x1 y1 ও x2 y2, খুব ভালো করে দেখো ভাই, কেউ তুলবো না, এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, এটা তো বিন্দুদের সংযোগ রেখাকে কি বলছে, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কি হয়, আমরা সূত্রটা পড়লাম না, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, কমা m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা, যেটা আমরা একটু আগে শিখলাম, এই স্লাইডে শিখলাম। ফর্মুলাটা লিখলাম, হ্যাঁ, যেহেতু প্রথম তাই আমরা ফর্মুলাটা লিখে অঙ্ক করব, এবং ফর্মুলা এইভাবে লিখতে লিখতেই তোমার ফর্মুলাটা মনে থাকবে। ফর্মুলা শেখার জন্য যদি আলাদা করে সব ফর্মুলা মুখস্থ করতে চাও, ফর্মুলা মনে থাকবে না, ভুলে যাবা পরীক্ষার সময়। সো ম্যাথের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করলে ফর্মুলা সহজে মনে থাকে। এখন তুমি খুব ভালো করে খেয়াল করো, এখন x1y1 এর জায়গায় 3, 7, অতএব 3,7 ও x2y2 এর জায়গায় 6,10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, ঠিক আছে, 2:1 অনুপাতে, মানে m1 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। কি হবে তাহলে? ফর্মুলাটা লেখা আছে, m1x2, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে x1 y1 x2 y2, ঠিক আছে। তাহলে আসো m1 এর জায়গায় লিখবো, নিচে হবে হচ্ছে 2+1, এখানেও নিচে হবে হচ্ছে 2+1। দেখো m1 প্লাস m2, m1 প্লাস m2, 2+1, হ্যাঁ, m1 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু 1, 2, 1 লিখে ফেললাম। উপরে m1 প্লাস m2, m1 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু 1, m1 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু 1, কারণ m1 এর সাথে গুণ আছে x2, x2 হচ্ছে ভাই দ্বিতীয় বিন্দুটার ভুজ, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 6, আর m2 এর সাথে গুণ আছে x1, x1 হচ্ছে ভাই প্রথম বিন্দুর ভুজ, প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 3, প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 3, এটা গুণ আকারে। এবার আসো y2 মানে কি, y2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি,
দ্বিতীয় বিন্দুর কোণটি হচ্ছে y2, তাহলে দ্বিতীয় বিন্দুর কোণটি হচ্ছে 10। আবার দেখো y1 হচ্ছে প্রথম বিন্দুর কোণটি, ভাই প্রথম বিন্দুর কোণটি হচ্ছে 7, গুণ হয়ে যাবে, ঠিক আছে? এইটাই এখন তুমি ক্যালকুলেট করো ইকুয়ালস টু কত আসে। 2 + 1 মানে এটা 3 আসবে। 6 দুগুণ 12 যোগ 3, 12 যোগ 3 মানে হচ্ছে 15, ঠিক আছে? 12 যোগ 3 মানে হচ্ছে 15, কমা আবারও 2 যোগ 1 মানে হচ্ছে 3, 10 দুগুণ 20 যোগ 7 মানে হচ্ছে 27। কত আসতেছে ভাই একটু বলো তো? 15কে 3 দিয়ে যদি ভাগ করো, 3 × 5 = 15, আর 27কে 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, 5,9, 5,9 চলে আসছে। এটাই হচ্ছে আমাদের, ঠিক আছে, আনসার। আমাকে বলো তো ভাই বুঝছি কিনা। আমার আগেই দেখতেছি রীতিমা শর্মা 5,9, শিউলি লিখে ফেলছে, রিশাতুল লিখে ফেলছে, রিয়াজ লিখে ফেলছে, হ্যাঁ 5,9। ঠিক আছে, আমি যদি এখন ছবিতে দেখাই দিই, গ্রাফে দেখাই দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে হয়তোবা। আমি একটু গ্রাফ দিয়ে দেখাই দিই। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, 3, 7। প্রথম বিন্দুটা হচ্ছে মূল বিন্দু থেকে 3 ঘর ডানে 7 ঘর উপরে, এটা হচ্ছে 3,7 বিন্দু। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 6,10, মূল বিন্দু থেকে 6 ঘর ডানে 10 ঘর উপরে, এটা হচ্ছে তোমার 6,10 বিন্দু, 6,10 বিন্দু, ঠিক আছে? এখন এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি করছে, এমন একটা বিন্দু যেই বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। মানে এই লেনটা যদি হয় 2 ভাগ, তাহলে অবশ্যই এই লেনটা হবে 1 ভাগ। এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে, এবং এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করলাম হচ্ছে 5,9। কত বের করলাম? আমরা বের করলাম এই বিন্দুটার স্থানাঙ্ক 5,9। সো ক্লিয়ার কারা কারা ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও, ঠিক আছে? এই চিত্রটা পরীক্ষা হলে একে দেখাইতে হবে না, তবে চিত্রটা যদি তুমি আঁকো তাহলে এটা তোমার জন্য ভালো। হ্যাঁ, ইনিশিয়ালি তুমি এখন চিত্র দিয়েই প্র্যাকটিস করো, চিত্র সহ প্র্যাকটিস করো। পরীক্ষার খাতার সময় না থাকলে চিত্র না আঁকলে হবে। আর চিত্র হলে কি হবে, জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা, ঠিক আছে? জিনিসটা তুমি ফিল করতে পারবা। অঙ্ক তোমার কাছে তখন মজা লাগবে, ভয় লাগবে না, ঠিক আছে? শুধু অঙ্কের সূত্র বসাই দিলাম, অঙ্ক মিলে গেল, এইভাবে অঙ্ক করলে আসলে অঙ্ক পারবা ঠিকই, কিন্তু অঙ্কের ভয়টা যাবে না, অঙ্কের প্রতি কখনো ভালোবাসা আসবে না, ঠিক আছে? সো ফিগার দিয়ে তোমরা এটা ফিল করার চেষ্টা করবে। ওকে ওকে, নেক্সট ম্যাথটা দেখো। নেক্সট ম্যাথটা কি বলছে, এইটা এক্সাম্পল 2। দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দু দুটি সংযোগ রেখাংশের একটা সমত্রিখণ্ডন বিন্দু, ঠিক আছে? অপর সমত্রিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। আমি ছবি দিয়েই দেখাই দিই, ছবি দিয়েই দেখাই দিই জিনিসটা কি বলছে এখানে, ঠিক আছে? এখানে একটা হচ্ছে -3 -2, তার মানে মূল বিন্দু থেকে 3 ঘর বায়ে 2 ঘর নিচে, 3 ঘর বায়ে 2 ঘর নিচে, থার্ড কোয়াড্রেন্টে -3 -2। আরেকটা বিন্দু হচ্ছে তোমার 6,4, মানে মূল বিন্দু থেকে 6 ঘর ডানে 4 ঘর উপরে, হ্যাঁ 6 ঘর ডানে 4 ঘর উপরে, আরো আরো এই সাইডে আসবে, এইটা হচ্ছে তোমার 6,4। ওকে, দুইটা বিন্দু। সবসময় মনে রাখবা প্রশ্নের মধ্যে যেই বিন্দুটা আগে থাকবে সেটা প্রথম বিন্দু, যেটা পরে থাকবে সেটা দ্বিতীয় বিন্দু। প্রথমটা x1 y1, পরেরটা x2 y2, ঠিক আছে? এখন তুমি এই দুইটা বিন্দু যোগ করবা, এই দুইটা বিন্দু কানেক্ট করবা, এই দুইটা বিন্দু ধরো আমরা কানেক্ট করলাম, ঠিক আছে? কানেক্ট করলাম, এই যে বিন্দুটা কানেক্ট করে দিলাম। এখন এই যে রেখাটা পাচ্ছ, সংযোগ রেখাংশটা পাচ্ছ, এই রেখাংশটাকে সমান 3 ভাগে ভাগ করো। মনে করো এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, সমান 3 ভাগ মনে করো। যদি অ্যাকুরেটলি সমান হয় নাই, তো মনে করো যে এই ভাগটা, এই ভাগটা আর এই ভাগটা সমান, ঠিক আছে? তাহলে সমান 3 ভাগে বিভক্তকারী বিন্দু, সমত্রিখণ্ডন বিন্দু মানে হচ্ছে সমান 3 ভাগে বিভক্তকারী বিন্দু। তাহলে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে কিনা দেখো তো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তো সমত্রিখণ্ডন বিন্দু মানে সমান 3 ভাগে বিভক্তকারী বিন্দু। তাহলে এরকম বিন্দু থাকবে কিন্তু দুইটা,
সমত্রিখণ্ডন বিন্দু তাহলে কয়টা থাকবে? দুইটা থাকবে। সমান 3 ভাগে ভাগ করতে গেলে আমার দুইটা বিন্দু মাঝখানে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলো তো ভাইয়া, সমপঞ্চখণ্ডক বিন্দু যদি বলে, সমান 5 ভাগে বিভক্তকারী বিন্দু যদি বলে, তাহলে কয়টা বিন্দু থাকবে? কয়টা বিন্দু বের করতে হবে? সমত্রিখণ্ডন বললে দুইটা বিন্দু বের করতে হয়, এইটা আর এইটা। আর সমপঞ্চখণ্ডন বললে কয়টা বের করতে হবে? এই যে পলাশ বলছে সমপঞ্চখণ্ডন বলে, সামিয়া বলছে 4টা বের করতে হবে, না 4টা? হ্যাঁ, ধরো যে এই বিন্দুটা আর এই বিন্দুটার সংযোগ রেখার সমপঞ্চখণ্ডন বিন্দু, মানে সমান 5 ভাগে বিভক্তকারী বিন্দু। ঠিক আছে, ধরো এই বিন্দুগুলা এই রেখাটাকে সমান 5 ভাগে ভাগ করছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে কয়টা বিন্দু? 1 2 3 4, 4টা বিন্দু, শেষ। ঠিক আছে, তাহলে সম 100 খণ্ডক বিন্দু মানে হচ্ছে 99টা বিন্দু বের করতে হবে। ঠিক আছে, ওকে। এখন শোনো, এই বিন্দুটা যদি এইটার সম ত্রিখণ্ডক বিন্দুর একটা হয়, এই বিন্দুটা কিন্তু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। খুব ভালো করে দেখো যে এই বিন্দুটা কিন্তু এই দুইটা সংযোগ রেখাকে কি করছে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। এটা যদি 1 ভাগ হয়, তাহলে এইটা হবে কিন্তু তোমার 2 ভাগ। ঠিক আছে, আবার এই বিন্দুটা কি করছে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এই বিন্দুটা কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে সেটা আমাকে একটু কমেন্টে লিখে দাও তো ভাইয়া, কমেন্ট তো চালু আছে। এই বিন্দুটাও কিন্তু এইটার সংযোগ রেখাকে কত অনুপাতে অন্তর্ভুক্ত করবে ভাইয়া? 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে। ঠিক আছে, তাহলে সমত্রিখণ্ডক বিন্দুর প্রথমটা 1:2 অনুপাতে আর দ্বিতীয়টা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এই কনসেপ্টটা কি আমরা চিত্র থেকে বুঝতে পারছি? তো চিত্র কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আঁকতে হোক বা না হোক, নিজের জন্যই চিত্র আঁকবা। ঠিক আছে, ওকে। এখন আসো, আমি কিভাবে অঙ্কটা পরীক্ষার খাতায় লিখবো। এত ও এত বিন্দুদ্বয়ের এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু থাকবে, সমত্রিখণ্ডন বিন্দু থাকবে দুইটা। এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু থাকবে দুইটা, এবং তা রেখাংশটিকে 1:2 ও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। বলো এই লাইনটা আমরা বুঝছি কিনা, বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, এই লাইনটা একটু লিখে নিব। এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু থাকবে দুইটা, এবং তাই পুরো রেখাংশটাকে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে, ওকে। এখন লিখবো এই যে 1:2 অনুপাতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করব। স্থানাঙ্ক বের করব কিভাবে? এরকম করে দিয়ে দিব। ঠিক আছে, কারণ 1:2 অনুপাতে, তাহলে নিচে লিখবো 1 + 2, উপরেও লিখবো 1 + 2, একটু গ্যাপ রাখবো, এখানে আর কিছু লিখতে হবে। এখানেও লিখবো 1 + 2, এখানেও লিখবো 1 + 2, একটু গ্যাপ রাখবো। ঠিক আছে, এখন কি বলছিলাম? m1 x2। ঠিক আছে, m1 এর সাথে হবে x2। x2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, x2 মানে দ্বিতীয় বিন্দুর ভুজ, বা দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 6।
m1x2 প্লাস m2x1, সূত্রটা কি? m1x2 প্লাস m2x1, তাহলে m2 সাথে থাকবে প্রথম বিন্দুর ভুজ, m2 সাথে প্রথম বিন্দুর ভুজ, ঠিক আছে? তাহলে m2 সাথে প্রথম বিন্দুর ভুজ হচ্ছে -3, ওকে। এবার হচ্ছে m1y2, m1 এর সাথে y2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি, প্লাস m2y1 এর সাথে থাকবে প্রথম বিন্দুর কোটি, y1 মানে হচ্ছে প্রথম বিন্দুর কোটি হচ্ছে তোমার -2, ঠিক আছে? আমি যদি চিত্র থেকে দেখাই, এই যে m1 এটা হচ্ছে m1 এটা হচ্ছে m2, x1 y1 x2 y2, ঠিক আছে? m1 x1 m2 x2, ওকে ফাইন। আবার দেখো m1 y2, এই যে কোনটা বলতেছি, m1 y2 m2 y1, ঠিক আছে? এখন আসো এটাকে লিখবো, বা এটা কত আসে স্থানাঙ্ক, এটা 3, 6 কে 6 -6, 6 - 6 মানে 0 আসবে, এটা 3 আসবে, 4 কে 4 বিয়োগ 4 মানে এটা আসবে, তার মানে এটা কত আসতেছে 0 0। মূল বিন্দু মানেই তো 0 0 বিন্দু, 0 0 বিন্দুটা মানে কিন্তু মূল বিন্দু, হ্যাঁ 0 0 মানে কি, এটার বাংলা নাম হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। তাহলে এখানে কি বলছে, যে দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দু দুইটি সংযোগ রেখাংশের একটা সমত্রিখণ্ডন বিন্দু, এটা দেখাইতে বলছে। তাহলে আমি লিখবো অতএব 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 মূল বিন্দুটি প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু বা একটি সমত্রিখণ্ডন বিন্দু। সমত্রিখণ্ডন মানে সমান 3 খণ্ডন করছে, দেখাইতে বলছিল, দেখাই দিলাম, শেষ, অঙ্কের অর্ধেকটা হইল। অতএব মূল বিন্দুটি প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটা সমত্রিখণ্ডন বিন্দু। এবার অপর সমত্রিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক তো বের করতে বলছে। এখন আমাকে বললো যে অপর সমত্রিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক কি আমার বের করে দিতে হবে নাকি তোমরা পারবা? যদি সমপঞ্চখণ্ডন বলে তাহলে তো ভাই 4টা বিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ আসবো সমস্যা নেই, আমি আসি। সমপঞ্চখণ্ডন কি হবে তা এটা আমি বলে দিব তোমাদেরকে, আমি আসি ভাই, একটু ওয়েট করো, ঠিক আছে? এটা কোশ্চেনটা ভালো ছিল, যে সমপঞ্চখণ্ডন হলে কি হবে, কোশ্চেনটা ভালো ছিল। তারপরও পারবো লিখছো যদিও, তারপরেও হ্যাঁ আমি একটু করে দিই, যদি না পারো তাহলে। তাহলে অপর সমত্রিখণ্ডন বিন্দু বিন্দুর স্থানাঙ্ক, অপর সমত্রিখণ্ডন বিন্দুটা কিন্তু যে এইটা, যেটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে এটা হবে 2 + 1, এটা হবে 2 + 1, এখানেও হবে 2 + 1, এখানেও হবে 2 + 1, ঠিক আছে? কি হবে m1 x2, m1 x2, x2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 6, m2 x1, x1 মানে হচ্ছে প্রথম বিন্দুর ভুজ -3, m1 y2, y2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি, ভাই দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 4, m2 y1 প্রথম বিন্দুর কোটি হচ্ছে -2, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে, নিচে থাকবে 3, 6 × 2 = 12 বিয়োগ 3, 12 বিয়োগ 3 মানে হচ্ছে 9, আর এটা থাকবে 3, 4 × 2 = 8 বিয়োগ 2 মানে হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এটা কত আসতেছে ভাই? 3,2, শেষ, ঠিক আছে? ওকে, সো অঙ্কটা ফুললি ক্লিয়ার হইলে ভাইকে একটু ক্লিয়ার লিখে দিও। কমপ্লিটলি ক্লিয়ার হইলে ভাইকে একটু ক্লিয়ার লিখে দিও, ঠিক আছে? সমচতুর্খণ্ডন হলে কি হবে, পঞ্চখণ্ডন হলে কি হবে আমি বলে দিব, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে?
একদম এইচএসসি খাতায় এইভাবেই লিখবা। ওকে, সবার কমেন্ট ভাই পড়তে পারতেছি না, প্রচুর কমেন্ট আসে। হ্যাঁ, এক সেকেন্ডেই না হলেও 15-20টা কমেন্ট চলে আসে। তবে ভাই এরকমটা তুমি দেখতেছো তো এখন, আমি তোমাকে একটা রিয়েলিটি বলেছি, এটা কখনোই আমি চাই না এটা হোক, আমরা কেউই চাই না এটা হোক, বাট এটাই হয়, প্রত্যেক বছর এটাই হয়, 15 বছর ধরে তো পড়াচ্ছি। এই যে প্রথম দিকে যত স্টুডেন্ট দেখতেছো ক্লাসে, আস্তে আস্তে যত দিন যাবে দেখবে যে স্টুডেন্টের সংখ্যা কমতেছে, মানে সবাই আসলে এই কোপ আপ করতে পারতেছে না, কেউ কেউ ঝরে যাবে। এটাই রিয়েলিটি, সবসময়ই হয়, যে কোনো কোর্সেই হয়। So, প্রথমে সবাই যত উৎসাহ নিয়ে আসে, পরে আস্তে আস্তে উৎসাহটা ধরে রাখাটা এত সহজ হয় না। হ্যাঁ, তো এই ঝরে যাওয়া স্টুডেন্টের মধ্যে আসলে তুমি থাকবা নাকি তুমি থাকবা না, তুমি কি ঝরে পড়বা নাকি তুমি কন্টিনিউ করবা, এটা কিন্তু ডিপেন্ড করতেছে টোটালি তোমার উপর। ঠিক আছে, এর মধ্যে কেউ কেউ কন্টিনিউ করবে, এবং লাস্টে যখন কন্টিনিউ করা স্টুডেন্টের সংখ্যা কমে যাবে, তখন কমেন্ট পড়াটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে তুমি কি ঝরে যাবা না কন্টিনিউ করতে পারবো, আমি চাই তুমি তো আমার সাথে থাকো, আমাদের সাথে থাকো, শেষ পর্যন্ত থাকো, বা শেষ পর্যন্ত যে টিকে থাকে, প্রতিযোগিতা হয় শুধুমাত্র তাদের মধ্যে। ঠিক আছে, ওকে, এইচএসসি পরীক্ষা দেয় ভাই প্রতি বছর 13-14 লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়। বাট 13-14 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিলেও হ্যাঁ ম্যাক্সিমামই হচ্ছে তোমার ঠিকঠাক মতো পড়ালেখা করে পরীক্ষা দেয় না, পড়ালেখা করেই ধরো যে 1 লাখ স্টুডেন্ট, বা খুব বেশি হলে 1.5 লাখ, 1.25 লাখ এরকম স্টুডেন্ট। ঠিক আছে, বাকিরা নামমাত্র পরীক্ষা দেয়। দেখো এইটা এক্সাম্পল 3, এত ও এত বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এত বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। এখন আগের প্রশ্নটার সাথে একটা পার্থক্য বুঝছো? এখন এই যে M1:M2 এইটার বের করতে হবে, হ্যাঁ, যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করতে হবে। যে 1, 2 আর 6, 7 আমি একটু দেখাই তোমাদেরকে, ছবি এঁকে দেখাই। জ্যামিতি যদি ছবি না আঁকো তাহলে কখনোই ফিল করতে পারবে না। এটা হচ্ছে 1, 2, মানে মূল বিন্দু থেকে 1 ঘর ডানে 2 ঘর উপরে, এটা হচ্ছে 1,2 বিন্দু। আরেকটা বিন্দু হচ্ছে তোমার 3,4 বিন্দু, মূল বিন্দু থেকে 3 ঘর ডানে 4 ঘর উপরে। আচ্ছা একটু এটা হচ্ছে 1,2 মনে করো, আর এটা হচ্ছে 3,4, 3 ঘর ডানে 4 ঘর উপরে। ঠিক আছে, 3,4 বিন্দু। এখন এই দুইটা বিন্দুর সংযোগ রেখা হচ্ছে এই রেখাটা। ঠিক আছে, এই রেখাটাকে, ও এটা 3,4 না, এটা হচ্ছে 6,7, সরি 6,7। আচ্ছা সমস্যা নেই, এটা একটু বাড়াই দিই এখানে। হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে 6,7, এই বিন্দুটা হচ্ছে তোমার 6,7 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে তোমার 3,4 বিন্দু। একই রেখার উপরে আছে, একই রেখার উপরে আছে। দেখো প্রত্যেকটা বিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, ভুজের থেকে কোটি এক বেশি, ভুজের থেকে কোটি এক বেশি, ভুজের থেকে কোটি এক বেশি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, মানে এই পুরা রেখাটাকে এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করছে, এটা আমাকে বের করতে হবে। তা আমি ধরে নিলাম M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এটা ধরে নিলাম। তাহলে আমাকে M1 অনুপাত M2 ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এই রেখাটা M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সো M1/M2 ভ্যালু আমাকে এখন বের করতে হবে। ঠিক আছে, লিখবো, ধরি 1, 2 ও 6, 7 বিন্দু দুটির সংযোগ রেখাকে, বিন্দু দুটির সংযোগ রেখাকে 3,4 বিন্দুটি, 3,4 বিন্দুটি M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে এখন আমরা কি জানি, সূত্র কি? তাহলে অতএব M1:x2, নিচে কি থাকে, নিচে থাকে M1 + M2, আর উপরেও থাকবে M1 + M2,
m1 এর সাথে দ্বিতীয় বিন্দুর ভুজ থাকে m1 x2, x2 মানে দ্বিতীয় বিন্দুর ভুজ মানে 6, m1 x2 প্লাস m2 x1, m2 এর সাথে প্রথম বিন্দুর ভুজ x1 থাকে মানে 1 থাকে, ঠিক আছে, কমা আবারও m1 প্লাস m2 এবং উপরেও থাকবে m1 প্লাস m2। এখন m1 y2, m1 এর সাথে থাকবে দ্বিতীয় বিন্দুর কোটি 7, ঠিক আছে, আর m2 এর সাথে থাকবে প্রথম বিন্দুর কোটি 2। ওকে, তাহলে 6 1 7 2 শেষ। ওকে, এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে এই বিন্দুটা 3,4 বিন্দুটা, এইটা ইকুয়ালস টু হচ্ছে 3,4 বিন্দুটা। ওকে, এটা ইকুয়ালস টু 3,4 বিন্দুটা, বা আমরা লিখতে পারি হ্যাঁ এইটা ইকুয়ালস টু 3,4। ওকে, এই পর্যন্ত যদি বুঝো অঙ্কটা মোটামুটি 90% শেষ হয়ে গেছে। এখন আমাকে বলো ভাই এই পর্যন্ত বুঝছি কিনা। এখন তুমি এইটা সমান 3 লিখবা অথবা এইটা সমান 4 লিখবা, যে কোনো একটা নিয়ে কাজ করলে আনসার চলে আসবে। হয় এইটা সমান 3 লিখবা অথবা এটা সমান 4 লিখবা, যে কোনো একটা নিয়ে কাজ করলেই তোমার আনসারটা চলে আসবে। কিরকম ভাইয়া দেখো, অতএব এটাকে লেখো 6m1 প্লাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2, যে কোনো একটা, আমি ভুজটা সমান ধরি, এইটা ইকুয়ালস টু 3 ধরি তাহলেই হবে, বা এটাকে এই পাশে নিয়ে যাই 6m1 প্লাস m2, 6m1 প্লাস m2 ইকুয়ালস টু 3m1 প্লাস 3m2, ঠিক আছে, 3 দিয়ে গুণ করে দিলাম। এখন 3m1টাকে লেখাটা খারাপ হয়েছে, 3m1টাকে যদি এই পাশে নিয়ে আসো, বা 6m1 মাইনাস 3m1 ইকুয়ালস টু 3m2 বিয়োগ m2, এই m2টাকে ডানে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 3m1 ইকুয়ালস টু 2m2, ঠিক আছে, 2m2, এটা থেকে এটা বিয়োগ করলে 2m2, তাহলে m1 ভাগ m2 সমান কি লিখতে পারো, আমি এই পাশে আসি, বা m1 ভাগ m2, m1 ভাগ m2 ইকুয়ালস টু 2/3, 2/3, অতএব m1 অনুপাত m2 ইকুয়ালস টু 2:3, হ্যাঁ 2:3, ঠিক আছে, শেষ। তুমি যদি এইটা সমান 4 ধরতা তাহলেও 2:3ই আসবে, অন্য কিছু আসবে না, ঠিক আছে, এইটাই আসতে হবে। তার মানে হচ্ছে ভাইয়া আমার আঁকাটা পারফেক্ট হয় নাই, 2:3 তো 3,4 বিন্দুটা হবে এইখানে, আমি দেখাই দিই একদম পারফেক্টলি এঁকে দেখাই, 3,4 বিন্দুটা হবে এখানে 3,4, এইটা হচ্ছে তোমার m1 আর এইটা হচ্ছে তোমার m2, ঠিক আছে, এটা হচ্ছে তোমার টোটাল সরল রেখাটাকে তুমি যদি 5 ভাগ করো, পুরা রেখাংশটাকে তুমি যদি সমান 5 ভাগ করো, তাহলে এটা হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 3 ভাগ, পুরা রেখাংশটাকে তুমি সমান 5 ভাগে ভাগ করছো, তাহলে এটা হলো 2 ভাগ আর এটা হচ্ছে তোমার 3 ভাগ, তাহলে m1 ভাগ m2 হচ্ছে 2:3। ওকে, এমসিকিউ টেকনিক, হ্যাঁ ভাইয়া এমসিকিউ টেকনিক আছে, তবে এখন শিখাবো না এই টেকনিকগুলা, এখন তোমরা মূল নিয়মের উপরে জোর দাও, বেসিক নিয়মের উপর জোর দাও, আমি যখন চ্যাপ্টারটা শেষের দিকে যাব তখন তুমি আমাকে নক দিও, এমসিকিউ ট্রিক্স গুলো আমি তোমাকে দিয়ে দিব। এগুলো নর্মালি আমরা অ্যাডমিশনে শিখাই, যখন হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে আসে তখন শিখাই, বা অ্যাডভান্স প্রবলেম সলভিং যে ক্লাসটা থাকবে, সরল রেখা ক্লাস কিন্তু শেষ হওয়ার পর যখন সব 30টা টাইপ আমি শিখাই ফেলবো, তারপর আমরা এমসিকিউ সলভ করবো, সিকিউ সলভ করবো, অ্যাডভান্স প্রবলেম সলভিং করব, তখন দেখাবো কিছু। আর তবে আপাতত আমি কোনো শর্টকাট দিচ্ছি না, কারণ দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আগে তুমি মূল নিয়মটা শেখো, এইচএসসি পরীক্ষায় তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মার্ক পাবা না, সিকিউতে ফুল মার্কস পাইতে গেলে এই মূল নিয়মই করতে হবে, ঠিক আছে। ওকে, 3:2 হবে না কেন, দেখো উপরে m1 নিচে m2, উপরে 2 নিচে 3, হ্যাঁ m1 ভাগ m2 2/3, তাহলে m1 অনুপাত m2 ইকুয়ালস টু 2:3, যেটা উপরে সেটাই উপরে, m1 মানে 2
m2 মানে 3, তাহলে m1 অনুপাত m2 মানে হচ্ছে 2 অনুপাত 3, ঠিক আছে। আবার তুমি যদি বলতে m2 অনুপাত m1 তাহলে হয়তো 3:2, ঠিক আছে। প্র্যাকটিস বুক চ্যাপ্টারটা যখন শেষের দিকে চলে যাবে তখন তোমরা পেয়ে যাবে। ওকে, এখন দেখো এইখান থেকে আরেকটা সুন্দর জিনিস শিখাবো তোমাদেরকে, ত্রিভুজের ভর কেন্দ্র বের করা। ত্রিভুজের ভর কেন্দ্র বের করা, দেখো খুব ভালো করে দেখো, এই যে একটা ত্রিভুজ দেখতেছো, এটা হচ্ছে ত্রিভুজের এ বিন্দু, এটা হচ্ছে ত্রিভুজের বি শীর্ষবিন্দু, এটা হচ্ছে সি শীর্ষবিন্দু, ঠিক আছে। এই যে মাঝখানের রেখাটা এডি, বিই, সিএফ, ঠিক আছে, এই তিনটা হচ্ছে এই ত্রিভুজটার মধ্যমা। ত্রিভুজটার কি মধ্যমা, ঠিক আছে। মধ্যমা মানে তো বুঝো, মধ্যমা মানে তো বুঝো, হ্যাঁ, মানে একটা শীর্ষ আর তার বিপরীত বাহুর সংযোগ রেখার মধ্যবিন্দুর সংযোগ রেখা। এই যে ত্রিভুজের এই শীর্ষ আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাই হচ্ছে একটা মধ্যমা। এইভাবে ধরো যে এই বাহুটার মধ্যবিন্দু ডি বিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু ই বিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু এফ বিন্দু, এগুলোর সংযোগ রেখাই হচ্ছে তিনটা মধ্যমা। প্রত্যেকটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে, আর এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। ফিজিক্সে পড়াবে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তো এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো আমরা, ঠিক আছে। ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো। ওকে, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা আমরা আগে একটু জেনে নিই। সেটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করা শিখতে হবে, ঠিক আছে। আগে মধ্যবিন্দু, তারপরে হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। আগের মতোই ভাই, মধ্যবিন্দু জানতে গেলে তেমন কিছু করতে হবে না। এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু, তো ঠিক এই দুইটার মাঝখানে যে বিন্দুটা আছে সেটাই হচ্ছে মধ্যবিন্দু। মানে এতটুকু তো তোমার m1, এতটুকু তো তোমার m1, আর এতটুকু তো তোমার m2, তাই না? তো এই বিন্দুটা যদি মধ্যবিন্দু হয় তাহলে m1 ভাগ m2, এটা হবে হচ্ছে সমান সমান 1/1, এইটা যতটুকু এটাও ততটুকু। মধ্যবিন্দু মানে কি, দুইটা বিন্দুর ঠিক মাঝখানে আছে, তাহলে এইটা যতটুকু লেন্থ এটাও ততটুকু লেন্থ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে m1 আর m2 হচ্ছে সমান। এটা কখন? এটা হচ্ছে মধ্যবিন্দুর ক্ষেত্রে, মধ্যবিন্দুর ক্ষেত্রে, মধ্যবিন্দুর ক্ষেত্রে এই দুটো হচ্ছে সমান। মধ্যবিন্দুর ক্ষেত্রে m1 ভাগ m2 হচ্ছে সমান, ঠিক আছে। m1 আর m2 হচ্ছে সমান মধ্যবিন্দুর ক্ষেত্রে। এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা হচ্ছে সমান, তাহলে এর পরের লাইনটা লেখা যায়, m2টাকে যদি এই পাশে আনো, m1 ভাগ m2 ইকুয়ালস টু 1, 1 কে লেখা যায় 1/1, তাহলে m1 এর ভ্যালু 1, m2 এর ভ্যালু 1। এখন আমরা যে সূত্রটা পড়ছিলাম খেয়াল করো, আমাদের সূত্রটা ছিল এরকম যে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কমা m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা ছিল অন্তর্বিভক্তির সূত্রটা। এখন m1:m2 যদি 1:1 হয়, m1:m2 যদি 1:1 হয়, মানে m1 এর ভ্যালু যদি 1 হয়, m2 এর ভ্যালু যদি 1 হয়, তুমি m1 m2 এর জায়গায় 1 বসাও, সবগুলা জায়গায় 1 বসাও। 1 into x2 plus 1 into x1 by 1 plus 1, 1 plus 1, 1 into y2 plus 1 into y1। তাহলে কি আসলো দেখো, x1 plus x2 by 2 আসতেছে, x1 plus x2 by 2, y1 plus y2 by 2। তাহলে মধ্যবিন্দুর সূত্র বের করা কিন্তু আমরা দেখে ফেললাম, খুবই সহজ, যে ভুজ দুইটার যোগফল ভাগ 2, কোটি দুইটার যোগফল ভাগ 2, এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার ফর্মুলা। ফর এক্সাম্পল, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে হবে, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কি হবে, যে ভুজ দুইটার যোগফল ভাগ 2, ভুজ হচ্ছে -3 আর একটা হচ্ছে 7, তো -3 আর 7 এর যোগফল ভাগ 2, কমা কোটি দুইটার যোগফল 4 আর 6 এর যোগফল ভাগ 2। এখন তাহলে এটা কত আসবে, -3 যোগ 7, তার মানে 4 আসবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 2, 4 আর 6 10 আসবে, 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 2,5। এটা হচ্ছে তোমার 2,5। আমার আগে তোমরা করে ফেলছো। তাহলে ভাইয়া 2 নাম্বারটা আমি আর না করি, তাহলে তোমরা আমাকে 2 নাম্বারটার আনসারটা কমেন্টে বলো তো, 2 নাম্বারটার আনসার কি হবে।
2 নম্বরের আনসারটা বলে দাও কমেন্টে। ঠিক আছে, আমিন বলছে এই 30টা টাইপ করলে সব ম্যাথ কমন পেয়ে যাবো। ভাই যা ম্যাথই আসুক এইচএসসি তে এই 30টা টাইপ থেকেই আসবে। হ্যাঁ, ডেটা সহ তুমি কখনোই কমন পাবা না, এইচএসসি তে এই 3টা করাও পাপ। অঙ্ক কমন পাবা মানে টাইপ কমন পাবা, এইরকমই অঙ্ক। এই 30টা খুব ভালো করে বুঝলে যে কোনো অঙ্ক যেভাবেই দেখ না কেন তুমি পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সব মানে মার্কেটে তো অনেক রাইটারের বই আছে ম্যাথ, সব বই কম্বাইন করে এই 30টা টাইপ আমি পড়াবো। সো 2 নাম্বারটা সবাই পারতেছো, আমি করে দিই। ভুজ দুইটার যোগফল -2 + 2 ভাগ 2, কমা কোটি দুইটার যোগফল -8 + 8 ভাগ 2 মানে হচ্ছে 0,0, তার মানে হচ্ছে মূল বিন্দুটা, তাই না? মূল বিন্দুটা। ওকে, মূল বিন্দুটা। ওকে, থ্যাংক ইউ। দেখো এখানে একটা এক্সাম্পল 7 আছে। এক্সাম্পল 7টা কি বলছে? মূল বিন্দুটা এ বি আর আর কস থেটা কমা আর সাইন থেটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু হইলে এইটা প্রমাণ করতে হবে। মধ্যবিন্দু দিয়ে দেখো একটা সুন্দর ম্যাপ দিছে যে মূল বিন্দুটা এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এইটা। ঠিক আছে, ওকে, আমি একটু লিখি, দেখো অঙ্কটা কিভাবে করব। এ কমা বি মানে এই দুইটার মধ্যবিন্দু বের করব প্রথমে। ঠিক আছে, এ কমা বি আর আর কস থেটা কমা আর সাইন থেটা বিন্দু দ্বয়ের আমি কমেন্ট বন্ধ করে দিই, খালি চ্যাট করতেছো, ক্লাসে মনোযোগ দিচ্ছ না। ঠিক আছে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ প্লাস আর কস থেটা, এ প্লাস আর কস থেটা ডিভাইডেড বাই 2, কমা বি প্লাস আর সাইন থেটা, আর সাইন থেটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দুটা। আর প্রশ্নে বলছে মধ্যবিন্দুটা হচ্ছে মূল বিন্দু। প্রশ্ন মতে এইটা মানে এ প্লাস আর কস থেটা ভাগ 2, কমা বি প্লাস আর সাইন থেটা বাই 2, এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু প্রশ্ন মতে। তার মানে এটা হচ্ছে তোমার 0,0 বিন্দু প্রশ্ন মতে। তাহলে তুমি বলতে পারো অতএব এইটা সমান 0, আবার এইটা সমানও 0, এটা বলতে পারো না? অতএব এই পাশে আসি, এ প্লাস আর কস থেটা ভাগ 2 = 0, আর কস থেটা ভাগ 2 হচ্ছে 0, বা 2টা এই পাশে চলে গেল, 0-র সাথে গুণ হলে 0 হয়ে যাবে। এ প্লাস আর কস থেটা = 0 × 2, 0 × 2 মানে হচ্ছে 0, বা এ = মাইনাস আর কস থেটা, মাইনাস আর কস থেটা। একইভাবে এইটা সমান 0, বি প্লাস আর সাইন থেটা ডিভাইডেড বাই 2 হচ্ছে 0, বা বি প্লাস আর সাইন থেটা = 0 × 2 মানে হচ্ছে 0, বা বি মাইনাস আর সাইন থেটা। এর ভ্যালু মাইনাস আর কস থেটা পাইলাম, বি এর ভ্যালু মাইনাস আর সাইন থেটা পাইলাম। এখন আমাকে এটা প্রমাণ করতে হবে। আর কিভাবে প্রমাণ করবো বলো? এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, 2 নম্বর ইকুয়েশন দিই। কি করলে এটা প্রমাণ করা যাবে আমাকে একটু বলতে পারবা? চ্যাটই তো পজ করে রাখছেন, বলবো কিভাবে? মনে মনে বলো, আমি শুনে নিব। তোমরা যেটা বলতেছো ভাইয়া 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি বর্গ করে যোগ করা হয় তাহলেই হবে।
বর্গ করে যোগ করে পাই, বর্গ করব তারপরে যোগ করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা সমীকরণের বাম পক্ষকে বর্গ করলাম। এক নম্বর সমীকরণের বাম পক্ষ এ, এটার বর্গ হচ্ছে এ স্কোয়ার। দুই নম্বর সমীকরণের বাম পক্ষ বি, এটার বর্গ হচ্ছে বি স্কোয়ার। এই দুইটার বাম পক্ষ যোগ করলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ডান পক্ষ দুইটার বর্গের যোগফল, বাম পক্ষ দুইটার বর্গের যোগফল এটা, ডান পক্ষ দুইটার বর্গের যোগফল। ডান পক্ষ হচ্ছে মাইনাস আর কস থিটা, মাইনাস আর কস থিটা, এটার বর্গ হচ্ছে ভাইয়া এইটা। আবার এইদিকে ডান পক্ষ হচ্ছে মাইনাস আর সাইন থিটা। তো বাম পক্ষ দুইটার বর্গের যোগফল যোগ ডান পক্ষ দুইটার বর্গের যোগফল। এখন দেখো, মাইনাসের উপরে যখন স্কোয়ার থাকবে বা জোর পাওয়ার থাকবে তখন মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। এটা হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এটা হবে তোমার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তুমি যদি আর স্কোয়ারটাকে কমন নাও তাহলে তুমি পাবা কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কিন্তু 1, তাহলে তুমি লিখতে পারো আর স্কোয়ার ইন্টু 1, তার মানে হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে? তো প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে দিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, প্রুভড। সো আমরা যারা যারা ক্লিয়ার হয়েছি ভাইকে একটু ক্লিয়ার লিখে দিও। কিভাবে লিখবা? এই যে দেখো, এইভাবে লিখবা। ওকে ভাইয়া, এইচএসসির ম্যাথ ভাইয়া, তুমি যদি একবার ম্যাথের মেইন জিনিসটা বুঝে যাও, মানে এর চেয়ে মজা তুমি আর কোথাও পাবা না। বুঝতে পারছো? ম্যাথে এতটাই মজা যে তুমি যদি একবার বুঝে যাও তাহলে ভাই ম্যাথ করতেই তোমার সারাদিন ইচ্ছা করবে, ঠিক আছে? ম্যাথ তোমাকে পাগল বানায় ফেলবে, মানে এতই এটার মধ্যে মুগ্ধতা আছে। বাট উল্টাটাও আছে, যে তুমি যদি ম্যাথ একবার ধরতে ইয়ে করো, নার্ভাস হয়ে যাও, ভুল করো, হ্যাঁ প্যানিকড হয়ে যাও, ম্যাথকে যদি ভয় পাওয়া শুরু করো, এই এইচএসসির ম্যাথ তোমার খবর করে ছেড়ে দেবে, ঠিক আছে? হায়ার ম্যাথ তোমার জন্য বিভীষিকা হয়ে যায়। সো দুইটাই হইতে পারে, হায়ার ম্যাথ তোমার জন্য বিভীষিকা হতে পারে, হায়ার ম্যাথ হতে পারে তোমার সবচেয়ে বেশি কনফিডেন্সের জায়গা, এটাও হইতে পারে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো ভাইয়া, দেখো এই যে চ্যাপ্টারটা তুমি সরলরেখা পড়বা, এরপরে তুমি কলেজে পরীক্ষা দিবা, তারপরে প্রি টেস্ট পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দিবা, না কলেজে ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হয়তো তোমাদের সবার কলেজেই সম্ভবত সরলরেখা থাকবে। মোস্ট অফ দ্য কলেজেই সরলরেখা থাকে ফার্স্ট টার্ম পরীক্ষায়। ফার্স্ট টার্মে দিবা, এরপরে ইয়ার চেঞ্জ পরীক্ষা একবার সরলরেখা তোমার থাকবে, তখন একবার রিভিশন দিবা, তারপর প্রি টেস্ট পরীক্ষা দিবা, তারপর মডেল টেস্ট দিবা, তখন দিবা, বারবার রিভিশন দিবা না? দিতে দিতে এমন একটা অবস্থা তোমার হয়ে যাবে সরলরেখার উপরে, তোমার এইচএসসি পরীক্ষার আগের রাতে তুমি যদি সরলরেখা নাও পড়ো, কনফিডেন্ট থাকো যে তুমি এই সরলরেখা থেকে কোনো আনসার ম্যাথ আসলে তুমি পারবা, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম করে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। এত বেশি করে করব প্র্যাকটিস যে এইচএসসি পরীক্ষার আগে আমার রিভিশন না দিলেও যাতে আমার কনফার্ম এ প্লাস থাকে, ঠিক আছে? আমি আরেকবার বুঝাই দিই কি বলছে। এত আর এত বিন্দু দুইটার মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু, দেখাইতে হবে এইটা। এইটা এই দুইটার মধ্যবিন্দু আমি বের করছি, ভুজ দুইটার যোগফল ভাগ 2, কোটি দুইটার যোগফল ভাগ 2। এখন এইটা হচ্ছে মূল বিন্দু, মানে 0 0 বিন্দু, ঠিক আছে? তাহলে এইটা সমান হচ্ছে 0, আবার এইটা সমান হচ্ছে 0। তাহলে প্রথম ভুজ 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 সমান ধরলাম, ধরে এর ভ্যালু বের করলাম, কোটি কোটি সমান ধরে বি এর ভ্যালু বের করলাম। এবার এই দুইটা ইকুয়েশন, 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা সমীকরণ বাম মানে বর্গ করে যোগ করে দিলাম। বাম পক্ষ এ আর বি বর্গের যোগফল স্কয়ার যোগ বি স্কয়ার, ডান পক্ষ এইটা আর এইটা, এই দুইটার বর্গের যোগফল, হ্যাঁ এইভাবে আসছে, ঠিক আছে? ওকে, এইভাবে করলেই হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এইভাবে দেখাতে হবে না, এইভাবে, এটাই স্ট্যান্ডার্ড। ওকে ওকে, এখন আসো আমি তোমাদেরকে যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার, সেইটা হইতেছে ত্রিভুজের ভর কেন্দ্র বুঝাইতেছিলাম, ঠিক আছে? ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র, ক্যালকুলেটর, আবার কেন ক্যালকুলেটর? ক্যালকুলেটরের লিস্ট আমি দিয়ে দিছি না, যারা তারা আমাকে নক দিচ্ছে সবাইকে দিয়ে দিস তো, ঠিক আছে? এইচএসসি 25 ব্যাচের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে যে অনুমোদিত 8টা ক্যালকুলেটরের মডেল, সে 8টা ক্যালকুলেটর মডেলের লিস্ট কিন্তু আমি দিয়ে দিছি যারা আমাকে নক করছিল, ঠিক আছে? এই ম্যাথটা খুব ভালো করে দেখো, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝি, নিজেকে একটা চ্যালেঞ্জ দিই যে ভাইয়া প্রথমবার বুঝাবেন, প্রথমবারে আমি বুঝে যাব, আমার জন্য সেকেন্ড টাইম বুঝানোর দরকার নেই। চলো নিজেকেই নিজে একটা চ্যালেঞ্জ দিই এবং এই চ্যালেঞ্জে আমরা উইন করতে পারি কিনা।
ঠিক আছে? ওকে, তাহলে দেখো কি বলছে যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজটার ভর কেন্দ্র বের করতে হবে। ভর কেন্দ্র মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, মানে যেই বিন্দুতে ত্রিভুজের মধ্যমা 3টা ছেদ করে। ঠিক আছে? এখন দেখো এডি হচ্ছে ত্রিভুজটার একটা মধ্যমা, বি হচ্ছে একটা মধ্যমা, সি এফ হচ্ছে একটা মধ্যমা। তো আমরা এডি মধ্যমাটা নিয়ে কাজ করি। এডি যদি মধ্যমাটা এই বিসি বাহুকে দেখো ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে তুমি বলতেই পারো যে ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি বিন্দুটা যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে? ডি বিন্দু স্থানাঙ্কটা কি হবে বলো? ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, x2 প্লাস x3 ভাগ 2, y2 ভাগ প্লাস y3 বাই 2। এটা হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে? ওকে, শেষ। এখন আমাদেরকে এই ভর কেন্দ্র জি বের করতে হবে। এখন একটা ফর্মুলা ছিল, একটা উপপাদ্য মনে হয় ছিল, থিওরেম ছিল এরকম, 9-10-এ তোমরা কি শিখছো কিনা, ইয়েস অর নো এটা আমাকে জানাবা। যে ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা কি আমরা আগে থেকে জানতাম কিনা? ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো এটা আমরা জানতাম কিনা, জানলে একটু ইয়েস লিখে দাও। ঠিক আছে? এই যে একটা মধ্যমা এডি মধ্যমা, জি বিন্দুটা কি করছে, এটাকে 2:1 অনুপাতে, যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে? তো জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, যারা জানো না তাদের জন্য আমি লিখে দিলাম। ওকে, এখন অন্তর্বিভক্তির সূত্র শিখাইছি তোমাকে, জি বিন্দু স্থানাঙ্ক এখন তোমরাই বের করবা। অন্তর্বিভক্তি সূত্র শিখাইছি না? জি এর স্থানাঙ্ক তোমরাই বের করবা। কিভাবে? 2 + 1 2 + 1 2 + 1, হ্যাঁ, m1 x2 2 প্লাস এইটা x2 প্লাস x3/2 m1 x2, হ্যাঁ, x2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দুর। m1 x2 প্লাস x3/2, এটা হচ্ছে x2, হ্যাঁ, দ্বিতীয় বিন্দুর ভুজ, x2 প্লাস x3/2। x2 প্লাস x3/2 প্লাস m2 x1, এটা m2 হইলে এটা x1, কমা 2 + 1 m1 y2, y2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর হচ্ছে y2 প্লাস y3/2, y2 প্লাস y3/2 প্লাস m2 y1 1 ইন্টু 1, শেষ। এইটাই এতটুকু বুঝলে অঙ্ক শেষ। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের একদম ব্যাখ্যা সহ, এক্সপ্লেনেশন সহ বুঝাচ্ছি, সূত্রের প্রমাণ সহ বুঝাচ্ছি। তুমি যদি অফলাইনে পড়ো, মোস্ট অফ দ্য কেসে তুমি দেখবা যে এই প্রমাণগুলো তোমাকে দেখানো হচ্ছে না, জাস্ট খালি ফর্মুলাটা বলতেছে এবং ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিচ্ছে। বাট প্রত্যেকটা ফর্মুলার ব্যাকগ্রাউন্ডে এইটার মেকিং হিস্ট্রিটা আছে, এটা কিভাবে তৈরি হয়েছে তার রহস্যটা আছে, এবং এই রহস্যটা যখন তুমি জানবা তখন ম্যাথ তোমার কাছে মজা লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে কি বলছি দেখো, এটা যদি আমি আরেকবার, এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে কি হবে? ক্যালকুলেশন করলে দেখো এই টু কাটা যাবে, এই টু কাটা যাবে, তাহলে হবে, স্থানাঙ্ক বের করতেছি তো, তাহলে দেখো কি হচ্ছে, 2 + 1 এটা থাকতেছে 3, এই 2 কাটা গেলে থাকবে x2 + x3, আর এখানে থাকতেছে x1, x2 + x3, এখানে থাকতেছে x1, 2 + 1 হচ্ছে 3, এই টু কাটলে y2 + y3, y2 + y3,
আর এখানে থাকতেছে y1 শেষ। এটাকেই তো সাজায় গুছায় এখানে লিখছে। ঠিক আছে, সো প্রমাণটা কি আমরা বুঝছি? বুঝলে একটু ভাইয়াকে ক্লিয়ার লিখে দিও। হাবিব আলী বলছো ভাইয়া আবার প্লিজ, কারেন্ট চলে গেছিল শাহরিয়ারের, আরেকবার বুঝতে চাচ্ছ? আচ্ছা, আরিফ খান সেই বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিই তাহলে, যে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা, যে কোনো একটা মধ্যমা নিয়ে কাজ করলেই হবে, যে কোনো একটা মধ্যমা নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে, আমি চাইলে এই বিই মধ্যমা নিয়েও কাজ করতে পারতাম, আমি চাইলে সিএফ মধ্যমা নিয়েও কাজ করতে পারতাম। আমি এখানে এডি মধ্যমা দিয়ে বুঝাইছি, তোমরা বাসায় বিই মধ্যমা নিয়ে কাজ করবা বাসায়, এটা হোমওয়ার্ক। যে এই সূত্রটাই আমরা প্রমাণ করব, বিই মধ্যমা যেখানে ই বিন্দু স্থানাঙ্ক বের করব, তারপরে আমরা সেম সূত্রটা প্রমাণ করব। ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক, মনে থাকবে কার কার, যে বিই মধ্যমা দিয়ে আমরা সেম সূত্রটা প্রমাণ করব। ঠিক আছে, কে কে হোমওয়ার্ক করবে আমাকে একটু বলে দাও। এখন দেখো, ডি বিন্দুটা যেহেতু বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 প্লাস x3 ভাগ 2, y2 প্লাস y3 ভাগ 2, এটা হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক। ওকে, এবার এডি মধ্যমাকে জি ভর কেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা একটা থিওরেম যেটা আমরা 8, 9, 10 এ শিখছিলাম। ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা লিখলাম। এখন তুমি এই বিন্দু স্থানাঙ্ক জানো, এই বিন্দু স্থানাঙ্ক জানো, জি বিন্দু স্থানাঙ্ক বের করবা, সূত্র তো জানোই, m1 প্লাস m2 ডিভাইড বাই m1 x2 প্লাস m2 x1, m1 প্লাস m2 ডিভাইড বাই m1 y2 প্লাস m2 y1। ঠিক আছে, এটা x1 y1, চিন্তা করো এটা x2 y2, এটা m1, এটা m2, শেষ। 2 2 কাটা যাবে, 2 2 কাটা যাবে, যা থাকবে তাই। ক্লিয়ার কিনা হাবিব আলী, বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে দেখো কিচ্ছু করতে হচ্ছে না তোমাকে, তোমাকে খালি ভুজগুলা যোগ করতে হবে, ভুজগুলা যোগ করতে হবে, তারপর যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হবে, কোটিগুলা যোগ করতে হবে, তারপর 3 দিয়ে ভাগ করতে হবে। একজন বলছে ভাই এই অধ্যায় কি এরকমই সহজ? আমি একটু তোমাদেরকে বলি, এইচএসসি 26 মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র ভাইয়া আপু পরিচিত কার কার আছে? কার কার পরিচিত আছে এক ব্যাচ সিনিয়র ভাইয়া আপুদের সাথে? কোন একজন বা দুইজন ভাইয়া বা আপুর সাথে পরিচয় আছে কার কার এইচএসসি 26 ব্যাচের? সেম সেম স্কুলের বা কলেজের বা পাশের বাসার, এরকম পরিচিত আছে কার কার? ঠিক আছে, যার যার পরিচয় আছে তারা একটু ভাইয়াদের সাথে কথা বলবা, যে ভাইয়া সরলরেখা চ্যাপ্টারটা আসলে কিরকম, বৃত্ত চ্যাপ্টারটা আসলে কিরকম, হ্যাঁ কথা বলবা, তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, কারণ এইচএসসি 26 ব্যাচ এখন প্রি টেস্ট পরীক্ষা শেষ, সামনে টেস্ট পরীক্ষা। ওরা এখন এইচএসসির ব্যাপারটা পুরো সিনারিওটা খুব ভালো করে বুঝতেছে, এবং ওরা যা যা ভুল করছে এটার জন্য খুব আফসোস করতেছে। সো একই কথা তুমি আমার মুখ থেকে না শুনে যদি যারা এই মুহূর্তে এইচএসসি 26-এ আছে তাদের কাছ থেকে শোনো, দেখবে সেম কথাটাই তোমার উপরে ইম্প্যাক্ট ফেলতেছে বেশি। ঠিক আছে, সো ওদের এক্সপিরিয়েন্সটা একটু শুনবা, সহজ না কঠিন। আসো, এই অঙ্কটা দেখো, এইচএসসি পরীক্ষা আসা না। ঠিক আছে, এক্সাম্পল 4, একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু যথাক্রমে এত এত এবং ভর কেন্দ্র এত, তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে। দেখছো ফাইজলামিটা কি করছে? আমরা কিন্তু শিখছিলাম তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকলে ভর কেন্দ্র বের করা যায়, সূত্র হচ্ছে এইটা। কিন্তু এখন বলছে কি দুইটা শীর্ষবিন্দু দিছে আর ভর কেন্দ্র দিছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলছে। এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, আমরা লিখবো, ধরি তৃতীয় শীর্ষবিন্দু আলফা কমা বিটা। ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু এই দুইটা, আর তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে এইটা। তাহলে ত্রিভুজটার ভর কেন্দ্র কি হবে? অতএব ত্রিভুজটির ভর কেন্দ্র 2 প্লাস 6 2 প্লাস 6 প্লাস আলফা, 2 প্লাস 6 প্লাস আলফা ভাগ 3। ঠিক আছে, কমা 7 প্লাস 1 প্লাস বিটা, 7 প্লাস 1 প্লাস বিটা ভাগ 3। ঠিক আছে, ভর কেন্দ্র এত, এটা হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্র, সমান 2 যোগ 6 হচ্ছে 8, যোগ আলফা 7 যোগ 8 হচ্ছে 8,
যোগ আলফা। ঠিক আছে, ওকে ওকে। এখন প্রশ্ন মতে ত্রিভুজটার ভর কিন্তু 6,4, তাহলে প্রশ্ন মতে এইটা হচ্ছে 6,4, হ্যাঁ, বা এখানে লিখতে পারো বা 6,4 ইকুয়ালস টু এইটা। ত্রিভুজটার ভরকেন্দ্র এটা, বা ত্রিভুজটার ভরকেন্দ্র জায়গায় 6,4 হচ্ছে এটা, লিখে দিতে পারো ব্র্যাকেটে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে। ঠিক আছে, তাহলে 6 ইকুয়ালস টু এইটা, 4 ইকুয়ালস টু হচ্ছে এটা। অতএব 6 ইকুয়ালস টু 8 প্লাস আলফা বাই 3। এখন এখান থেকে আলফা বের করবো, বা 3 6 18 সমান 8 প্লাস আলফা, বা আলফা ইকুয়ালস টু 18 মাইনাস 8 মানে হচ্ছে 10। ঠিক আছে, আর 4 ইকুয়ালস টু এইটা, 4 ইকুয়ালস টু 8 প্লাস, এই বিটা তো, এটা তো আলফা না ভাই, এটা বিটা। 8 প্লাস বিটা বাই 3, বা 3 4 12, 8 প্লাস বিটা, বা বিটা ইকুয়ালস টু হচ্ছে 12 থেকে 8 বিয়োগ করলে 4। ঠিক আছে, অতএব তৃতীয় শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু কত বের হলো? 10,4। ঠিক আছে, অনেকে আমার আগে করে ফেলছো ভাই, পিডিএফ কই পাবা? কিসের পিডিএফ ভাইয়া? সাইমা বলছো ভাই পিডিএফ কোথায় পাবো? যদি তুমি ক্লাসে অ্যানোটেড পিডিএফ এর কথা বলো, আমাদের ক্লাসটা শেষ হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এই ক্লাসের অ্যানোটেড পিডিএফটা তোমাদের শিখো অ্যাপের মধ্যে আপলোড করে দেওয়া হবে, সো অ্যাপ থেকে নামায় নিতে পারবে। ঠিক আছে, ওকে। এইটা আসো, এই অঙ্কটা কি বলছে? একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত কমা এত এবং এত। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কয়টা শীর্ষ থাকে ভাইয়া? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। সো 3টা শীর্ষবিন্দু, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন যদি ত্রিভুজটার ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে দেখাইতে হবে যে এটা বলছে কি ত্রিভুজটার ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, ত্রিভুজটার ভর কেন্দ্র কোথায়? এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা আমাকে একটু বলো তো, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটার একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? কোন একটা বিন্দু যদি এক্স অক্ষের কোথাও হয়, ধরো এখানে আছে বা এখানে আছে, এক্স অক্ষের উপরে যদি কোনো একটা জায়গায় থাকে, এক্স অক্ষের উপরে কোনো একটা জায়গায় যদি একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সেই বিন্দুটার কোটি, মানে ওয়াই এর ভ্যালু 0 হয়। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে কোটি 0 হয়, ওয়াই 0 হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0 হয়, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 হয়। ঠিক আছে, ওকে। এখন আসো, প্রদত্ত ত্রিভুজের, প্রদত্ত ত্রিভুজের ভর কেন্দ্র কি হবে ভাইয়া? ভর কেন্দ্র, ভর কেন্দ্র হচ্ছে AT1 স্কয়ার, AT1 স্কয়ার প্লাস AT2 স্কয়ার, AT2 স্কয়ার প্লাস AT3 স্কয়ার ডিভাইডেড বাই 3, কমা কোটিগুলার যোগফল ভাগ 3। কোটিগুলা কি কি? 2AT1, 2AT2, 2AT3, twice AT1, twice AT2, twice AT3। ঠিক আছে, এটা হচ্ছে কোটিগুলো, এটা হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্র। ঠিক আছে, এখন ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, ভর কেন্দ্রের কোটি 0 হবে। আমি এখন লিখব ভর কেন্দ্র, ভর কেন্দ্রটি এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর অবস্থিত
অবস্থিত হওয়ায় ভর কেন্দ্রের কোটি শূন্য হবে। এই লাইনটা লিখে ফেললাম। কোটি শূন্য হবে মানে হচ্ছে এইটা শূন্য হবে। অতএব twice a t1 twice a t2 twice a t3 এইটা শূন্য হবে। কি হবে? শূন্য হবে। ওকে, পরের লাইনটা দেখো, তিনটা এই পাশে নিয়ে গেলে শূন্যর সাথে গুণ হবে, বায়ে থাকবে twice a t1 প্লাস দরকার নাই আচ্ছা লিখি twice a t1 প্লাস twice a t2 প্লাস twice a t3 ইকুয়ালস টু 0 ইন্টু 3। 0 ইন্টু 3 মানে তো 0, 0 ইন্টু 3 মানে কি? তিনটা এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, একটু লিখলাম আর কি, দরকার নেই। বা এখান থেকে twice a কমন নাও, twice a কমন নিলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়ালস টু 0 ইন্টু 3, গুণফল হচ্ছে 0। twice এটা যদি ডান সাইডে নিয়ে যাও তাহলে কি পাবা? বা t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়ালস টু 0 ভাগ twice মানে হচ্ছে 0। সো দেখাইতে বলছে, দেখায় দিলাম। সোট, ঠিক আছে। সো বুঝছি কারা কারা ম্যাথ করা ডান। আদনানের ম্যাথ করা আমার আগে ডান, এই জন্য সে আদনান। ঠিক আছে, ওকে ফাইন, বুঝছি কারা কারা। ইরশাদ জাহান এত ইজি কেন বলে চিল্লাও না, ঠিক আছে, এখনো সময় আসে নাই, আস্তে 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 আস্তে। ওকে, আমি জানি ইজি লাগতেছে, বাট ডে বাই ডে যাইতে যাই, যত যাবা তত সামনে কঠিন ম্যাথ ওয়েট করতেছে তোমার জন্য। ঠিক আছে, টাইপ 30 প্রতিবিম্ব, দেখো আমি যে টাইপ 30 লিখছি এখানে, টাইপ 30 এর নাম হচ্ছে প্রতিবিম্ব। তুমি জানো যে বাংলাদেশের 99% স্টুডেন্ট প্রতিবিম্ব জানে না। হ্যাঁ, এই প্রতিবিম্ব সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, প্রতিবিম্ব কি জানেই না, কারণ প্রতিবিম্বের ম্যাথ এইচএসসি পরীক্ষা আসেই না। ঠিক আছে, খুব একটা আসে না বললেই চলে, যার কারণে প্রতিবিম্ব জানেই না। আমরা যখন ইয়েতে পড়ছি, অফলাইনের টিচারদের কাছে প্রাইভেট পড়তাম, তখন প্রতিবিম্ব কেউ পড়াই নাই, কনসেপ্টটাই শিখছি যখন অ্যাডমিশনের কোচিং করতে আসছি তখন। ঠিক আছে, ওকে। এই প্রতিবিম্ব দিয়ে এমন ম্যাথ দেওয়া যায় যে তোমার হচ্ছে ম্যাথ করতে খবর হয়ে যাবে। একটা ত্রিভুজের মনে করো দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, অন্তকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করো। ধরো যে এটা ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, এরকম অনেক বিন্দু আছে, তাই না? তো ধরো যে একটা ত্রিভুজে দুইটা শীর্ষ দেওয়া আছে, আর হচ্ছে তোমার অন্তকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষ বের করে, একদম খবর হয়ে যাবে, বের করতে পারবে না তা না, বাট নিঃশেষে বিভাজিত হয়ে যাবে অঙ্কটা করতে চাই ম্যাক্সিমামের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই কনসেপ্ট গুলো চাইলে কঠিন করলে অনেক করা যায় কঠিন, বাট কঠিন করতে গেলেও যে কোনো কঠিন জিনিসই কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে তৈরি, ছোট ছোট জিনিসগুলো আমরা শিখতেছি। ঠিক আছে, এখনো টাইপ 4-এই আছে বিভক্তিকরণ সূত্র। আজকের ক্লাস হচ্ছে তোমাদের 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাসে আমরা 4টা টাইপ পড়বো। তাহলে ঐকিক নিয়মে হিসাব করো 30টা টাইপ পড়তে আমার কতগুলো ক্লাস লাগবে। ঠিক আছে, আজকে ক্লাস শুরু করছিলাম আমরা অন্তর্বিভক্তি দিয়ে, অন্তর্বিভক্তির প্রমাণ দেখাইছি, অন্তর্বিভক্তি দিয়ে কয়েকটা ম্যাথ করছি আমরা। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছিল ভাইয়া সমপঞ্চখণ্ডক বিন্দু যদি বলে, সমচতুর্খণ্ডক বলে, কিভাবে বের করব? তার জন্য আমি একটু বলে দিই, একজন বলছিলাম, কয়েকজনই বলছিলাম মনে হয়। তো সমপঞ্চখণ্ডক যদি বলে তাহলে কি হবে, তাহলে বা সমচতুর্খণ্ডক যদি বলে তাহলে কি হবে, আমি একটু বলে দিই তাহলে। হ্যাঁ, একটা কনসেপ্ট বুঝাই দেই, এই কনসেপ্টের ম্যাথ বইয়ের মধ্যে পাবা, তোমরা নিজেরাই পারবা যদি কনসেপ্টটা বোঝা থাকে। ঠিক আছে, নিজেরাই পারবা। ধরো তোমাকে দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 1,2 আর এটা হচ্ছে তোমার 31, 31 -8। ঠিক আছে, 1,2 বিন্দুটা উপরে হবে, এটা হচ্ছে 1,2, আর এটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা 31, -8, 31,
কমাইট। ধরো প্রশ্নটা হচ্ছে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমপঞ্চখণ্ডক বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। তাহলে কয়টা বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে বলো তো? প্রশ্নটা যদি হয় যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমপঞ্চখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করো, তাহলে কয়টা বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে বলো? বলছিলাম কিন্তু আজকের ক্লাসের শুরুতে, কেমন মনে আছে? এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমপঞ্চখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে কয়টা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে? জান্নাত, সাফা, রীতিমা, নাফিসা, রিয়াজ, ওকে, সবাই বলতেছে 4টা বিন্দু। আচ্ছা, তাহলে 4টা বিন্দু দেখো। এই পুরা রেখাটাকে সমান 5টা ভাগে ভাগ করব। সমান 5টা ভাগে ভাগ করব। ভাগ করাটা একটু ডিফিকাল্ট না? 1 2 3 4, এটা করে ফেলছি। সমান 5 ভাগে ভাগ করছি। তা সমান 5 ভাগে ভাগ করতে কয়টা বিন্দু লাগছে? 2 3 4, 4টা বিন্দু লাগছে। সমান 5 ভাগে ভাগ করতে আমার বিন্দু লাগছে 4টা। এই 4টা বিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। সো এইচএসসি পরীক্ষায় যদি এই ম্যাথটা আসে, সিকিউতে যদি আসে, এমসিকিউ এর জন্য শর্টকাট আছে, এসভি মেথড আছে, বাট এসভি আদার দেন এসভি মেথড, আর এসভি মেথড আসলে সিকিউতে ইউজ করা যায় না, এমসিকিউর জন্য। সিকিউতে এই ম্যাথটা কিভাবে সলভ করব? তো সিকিউতে এই যে আমরা সূত্রটা শিখছি, এই যে সূত্রটা শিখছি, এই যে এই সূত্রটা, এই সূত্রটা 4টা বিন্দুর জন্য 4বার অ্যাপ্লাই করতে হবে। 4টা বিন্দুর জন্য 4বার অ্যাপ্লাই করতে হবে। ওকে ফাইন, কিভাবে ভাই অ্যাপ্লাই করব দেখাই দিই। প্রথম বিন্দুটা 1:1 কত অনুপাতে অন্তর্বিভক্ত করে আমাকে বলো তো? এইটা 1 ভাগ 1 2 3 4, প্রথম বিন্দুটা 1:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো প্রথম বিন্দুটা যখন বের করব তখন 1:4 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুটা বের করব। বিন্দুটা বের করব, মানে সূত্রটা একবার অ্যাপ্লাই করব। এখন দ্বিতীয় বিন্দুটা স্থানাঙ্ক যখন বের করব তখন কি হবে? 2:3, এখানে 2 ভাগ, এখানে 3 ভাগ, ঠিক আছে? 2:3, এখানে 3 ভাগ। তাহলে এরপর একটা হবে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, মানে সূত্রটা দ্বিতীয়বার অ্যাপ্লাই করব, সেম সূত্র। যখন আমার এই বিন্দুটা বের করতে হবে, এই বিন্দুটা, তখন কত ইস্টু কত তোমরা বলো তো? এই বিন্দুটা যখন বের করব তখন 1 2 3, 3:2, এরপরে হবে হচ্ছে 3:2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, ঠিক আছে? আর যখন এইটা বের করব 1 2 3 4, 4:1, 4:1 অনুপাতে অন্তর্ভুক্তকারী বিন্দু। শেষ। বলো এবার পারবো কিনা, বুঝছি কিনা? বুঝলে পারবো, আদারওয়াইজ পারবো না। শুধু সূত্র মুখস্থ করলাম তাহলে তো হবে না, সূত্রটা কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, ক্লাস টাইম মনে হয় শেষ, প্রায় শেষের দিকে। তবে আমার ক্লাস কিন্তু টাইমের সাথে চলে না, আমার ক্লাস আমার ঘড়িতে চলবে, ঠিক আছে? কারো অসুবিধা নাই তো? ক্লাস যদি আরেকটু এক্সটেন্ড করি, অসুবিধা আছে? আজকে জাস্ট এই টপিকটা পড়াই যেতেছে, টাইপ 4 পুরাটা শেষ করে দিতে পারলে শান্তি, ঠিক আছে? ওকে, এবার আসো বহির্বিভক্তকারী বিন্দু। কি বিন্দু? বহির্বিভক্তকারী বিন্দু। খুব ভালো করে বহির্বিভক্তকারী বিন্দুর কনসেপ্টটা ভালো করে বুঝো। বহির্বিভক্তকারী বিন্দু, ঠিক আছে? আমি শুরু করতেছি ভাইয়া, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, আশা করি বুঝবা। বহির্বিভক্তকারী বিন্দুর কনসেপ্ট, এইটা হচ্ছে ভাইয়া পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তো পি বিন্দু স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2, আর এটা হচ্ছে আর বিন্দু। দেখো, পি আর কিউ এর সংযোগ রেখা কিন্তু ভাই এইটা, পি আর কিউ এর সংযোগ রেখা কিন্তু ভাই এইটা, এইটা হচ্ছে পি আর কিউ এর সংযোগ রেখা। কালারটা চেঞ্জ করে দিই, এইটা হচ্ছে তোমার পি আর কিউ এর সংযোগ রেখা।
তো অন্তর্বিভক্তকারী বিন্দু হইলে এই সংযোগ রেখার মধ্যেই কোনো একটা জায়গায় হইতো, কিন্তু আমাদের এই আর বিন্দুটা কি সংযোগ রেখার উপরে আছে? না। এই সংযোগ রেখাটাকে যদি আমি একটু পিছনের দিকে বর্ধিত করি, সংযোগ রেখাটাকে যদি আমি পিছনের দিকে একটু বর্ধিত করি, আর বিন্দুটা কিন্তু বর্ধিতাংশের উপরে আছে, আর বিন্দুটা বর্ধিতাংশের উপরে আছে। তাহলে এটা হচ্ছে তোমার পি বিন্দু, এটা হচ্ছে তোমার কিউ বিন্দু, আর এটা হচ্ছে আর বিন্দু। আর বিন্দুটা আছে কোথায়? বর্ধিতাংশের উপরে, এই সংযোগ রেখার বর্ধিতাংশের উপরে। তাই আর বিন্দুটাকে আমরা বলবো বহির্বিভক্তকারী বিন্দু। অন্তর্বিভক্তকারী বিন্দু হইলে পি আর কিউ এর মাঝামাঝি হবে, আর বহির্বিভক্তকারী বিন্দু হইলে হয় কিউ বিন্দুর দিকে হবে নতুবা পি বিন্দুর দিকে হবে, কিন্তু বাহিরে হবে, কোনো মাঝামাঝি না, হয় এই দিকে নতুবা এই দিকে। ঠিক আছে? তাহলে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত বাংলা শব্দ দুইটার পার্থক্যটা বুঝছো? গ্রাফিক্যালি বুঝতে পারছো? ওকে ওকে, এখন আসো খুব ভালো করে, এখন আসো প্রথম বিন্দুটার সাথে। একজন বলছো যে ভাই M1 M2 কোনটা কার অনুপাত, বুঝবো কিভাবে? প্রথম বিন্দুটার সাথে এই বিন্দুটার যে ডিস্টেন্স, এটা ধরবো আমরা M1 প্রথমটার সাথে, প্রথমটা দ্বিতীয়টার সাথে যেটা, সেটা ধরবো আমরা M2। ভাই প্রথমটা কোনটা দ্বিতীয়টা কোনটা কিভাবে বুঝবো? প্রশ্নে লেখা থাকে না এত এত বিন্দু, বামে যে বিন্দুটা সেটা প্রথম বিন্দু, ডানে যেটা সেটা দ্বিতীয় বিন্দু। যেমন এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। এটা যদি আগে থাকতো তাহলে এটা প্রথম বিন্দু হইতো। ঠিক আছে? যেটা বায়ে সেটা প্রথম বিন্দু, যেটা পরে সেটা দ্বিতীয় বিন্দু। এখন প্রথম বিন্দুর সাথে বহির্বিভক্তকারী বিন্দুটার ডিস্টেন্সটাকে আমি ধরলাম M1, দ্বিতীয় বিন্দুর সাথে বহির্বিভক্তকারী বিন্দুর ডিস্টেন্সটাকে ধরলাম M2। ঠিক আছে? তোমরা যদি অন্তর্বিভক্তির কনসেপ্টটার সূত্রের প্রমাণ আমি দেখাইছি, ওই সূত্রের প্রমাণটা যদি খুব ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা বহির্বিভক্তির সূত্রের প্রমাণও পারবা। তুমি খেয়াল করো, পি এস আর এইটা একটা ত্রিভুজ, পি এস আর এইটা একটা ত্রিভুজ, পি এস আর। আরেকটা ত্রিভুজ হচ্ছে কিউ টি আর, আর একটা ত্রিভুজ হচ্ছে কিউ টি আর। এবং আগের মতোই এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। এই দুইটা ত্রিভুজ কি? এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত অবশ্যই সমান হবে। ঠিক আছে? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে ভাই আমি বলতেই পারি M1 ভাগ M2, M1 ভাগ M2। ঠিক আছে? PSR আর এটা হচ্ছে QTR ইকুয়ালস টু এই বাহুটা ভাগ এই বাহুটা। এখন এই বাহুটার লেন্থ কত বলো? এই বাহুটার লেন্থ কত? হ্যাঁ, বড় ত্রিভুজটা PSR, দেখো ত্রিভুজটার নাম দেখো PSR, PSR। এই যে এটার এই বাহুটার লেন্থ কত দেখো, এইটার হচ্ছে x আর এটা হচ্ছে x1। তাহলে এই পুরাটা x, এতটুকু x1, দেখো এতটুকু হচ্ছে ভাই x1। ঠিক আছে? আর এতটুকু হচ্ছে ভাই x। ঠিক আছে? তো এই পুরাটা হচ্ছে তোমার x মাইনাস x1। আর ছোট ত্রিভুজটার ক্ষেত্রে QTR এর ক্ষেত্রে, QTR এর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার x মাইনাস x2, x মাইনাস x2। তুমি বলতেই পারো x মাইনাস x1 আর ওটা হচ্ছে তোমার x মাইনাস x2, x মাইনাস x2। এখন তুমি সিম্পলিফাই করো, বা m1x মাইনাস m1x2 ইকুয়ালস টু m2x মাইনাস m2x1। ঠিক আছে? এখন আসো, এখানে আছে m1x আর এখানে m2x টাকে বাইরে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস m2x। ঠিক আছে? আর এখানে মাইনাস m1x2 আছে, এটাকে ডানে নিয়ে যাও, তাহলে প্লাস হয়ে যাবে প্লাস m1x2 মাইনাস m2x1। এখান থেকে তুমি x কে কমন নিতে পারো, x কে কমন নিলে থাকবে m1 মাইনাস m2 ইন্টু x, আর ডানে থাকবে m1x2 বিয়োগ m2x1। এখান থেকে তুমি x এর ভ্যালুটা কি পাচ্ছ? x ইকুয়ালস টু কি পাচ্ছ? x ইকুয়ালস টু এটা ডানে ভাগ হয়ে যাবে, কি হবে? ডানে ভাগ হয়ে গেলে x ইকুয়ালস টু হবে m1x2 বিয়োগ m2x1
ডিভাইডেড বাই বিয়োগ m2x1 m2x1 ডিভাইডেড বাই m1 বিয়োগ m2। আগেরটার মতোই অন্তর্বিভক্তির ক্ষেত্রে এই দুইটা চিহ্ন পজিটিভ ছিল, আর বহির্বিভক্তির ক্ষেত্রে এই মাঝখানের চিহ্ন দুইটা হচ্ছে নেগেটিভ। সো ভুজের ক্ষেত্রে প্রমাণটা দেখাই দিছি, কোটির ক্ষেত্রে সেম ওয়েতে এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে অন্তর্বিভক্তির সূত্রটাই হবে, খালি মাঝখানের চিহ্ন দুইটা হবে নেগেটিভ। ওকে, এটা হচ্ছে বহির্বিভক্তির ক্ষেত্রে। ওকে ফাইন, তাহলে চলো আমরা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো কনসেপ্টটা। প্যারা নিও না, সূত্র মুখস্থ রাখতে যে যায় সে সূত্র মনে রাখতে পারে না, জীবনেও সূত্র মুখস্থ করতে যাবে না, তুমি অঙ্ক করো। অঙ্ক যখন করবা, যখন যে সূত্রটা ব্যবহার করবা সেই সূত্রটা আগে লিখে নিবা। হ্যাঁ, তো লিখে নিবা, সাইড নোট দিয়ে লিখতে পারো, বা আমরা জানি এরকম এরকম হইলে এটা হয়, এইভাবে লিখতে পারো। সূত্রটা যখন অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবা তখনই সূত্রটা মনে থাকবে। ঠিক আছে, ওকে। কি বলছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:5 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, 3:5 অনুপাতে যে বিন্দুটা বহির্বিভক্ত করে। ওকে, এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে। ওকে ওকে ওকে, দেখো তো ভাইয়া, এইটা হচ্ছে 3, 4, একটা হচ্ছে 5, 9। এটা হইতেছে পি বিন্দু, এটা হচ্ছে 3,4 বিন্দু, আর এইটা হচ্ছে তোমার কিউ বিন্দু 5,9। এই বিন্দু দুইটা সংযোগ রেখাকে, এই বিন্দু দুইটা সংযোগ রেখা হচ্ছে তোমার এইটা, এই সংযোগ রেখাকে 3:5 অনুপাতে বহির্বিভক্ত করে। কারণ বহির্বিভক্তকারী বিন্দু কিন্তু পি আর কিউ এর মাঝামাঝি কোথাও হবে না, হয় এই দিকে হবে অথবা এই দিকে হবে। তো কোন দিকে হবে সেটা কিভাবে বুঝবা, আমি বুঝাই দিব, তুমি বুঝবা। বুঝার পরে চিল্লাবা ভাই এত সহজ কেন, ভালো করে খেয়াল কর। ঠিক আছে, ওকে, ভালো করে দেখো। যদি এই দিকে হয় বহির্বিভক্তকারী বিন্দু, ধরো বহির্বিভক্তকারী বিন্দুটার নাম দিলাম আমি আর বিন্দু, সাপোজ এটাকে বর্ধিত করলাম, তাহলে ভাইয়া প্রথম বিন্দু থেকে এইটা যদি হয় তোমার 3, এখান থেকে এটা হবে 5। এটা কি সম্ভব? চিত্র দেখে বলো, পসিবল নাকি ইম্পসিবল? চিত্র থেকে বল। প্রথমটার সাথে হিসাব, প্রথমটা থেকে বহির্বিভক্তকারী 3, এখান থেকে এটা হচ্ছে 5। বলো এটা কি সম্ভব না অসম্ভব? পুষ্প বলছো ভাই আমি নতুন, বেশ অনেকগুলা ক্লাস জমে গেছে ভাই, কোনো অসুবিধা নেই ভাই। খুব বেশি দিন হয় না আমরা ক্লাস শুরু করছি, হ্যাঁ খুব বেশি দিন হয় নাই, মাত্র একটা সপ্তাহ গেছে। হ্যাঁ, তো সেকেন্ড উইক চলতেছে, শুরু হইলো মাত্র। এক সপ্তাহের গ্যাপ তুমি চাইলেই মেকআপ করতে পারবা। হ্যাঁ, একটু বেশি সময় দিতে হবে, একটু বেশি সময় দিয়ে মেকআপ করে ফেলতে হবে। ঠিক আছে, মেকআপ করা পসিবল। আর একটা কথা, তুমি তো নতুন, তুমি যদি আমার আগের লেকচার দুটো মিস করো তাহলে এই লেকচারটা কিন্তু তুমি ভাবে বুঝবা না। লেকচারগুলো সিকোয়েন্সিয়ালি করবা পুষ্প। ঠিক আছে, আর একটা কথা, তোমাদেরকে আমি এইচএসসি তে যে স্টুডেন্টরা যে ভুলগুলা করে, একদম কমন ভুল ভাই, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, সেটা হচ্ছে একই সাথে কলেজ, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, অফলাইন কোচিং, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এবং দিন শেষে নিজের পড়ার সময়টা ম্যানেজ করতে পারে। এই ভুলটা দেখে দেখে আমি অভ্যস্ত। ঠিক আছে, সো এই ভুলটা করলে কি সমস্যা ভাই, দিন শেষে যখন নিজের টাইমটা তুমি নিজে ম্যানেজ করতে পারবা না, পড়ার টাইম ম্যানেজ করতে পারবা না, তখন যত জায়গায় পড়ো না কেন সবগুলো পড়াই হচ্ছে ভ্যালুলেস হয়ে যাবে। আমি যে পড়াচ্ছি এটাও ভ্যালুলেস যদি তুমি বাসায় দেখার সময় না পাও। ঠিক আছে, এত বেশিও এঙ্গেজড হয়ে না, নিজের জন্য ফ্রি টাইম রাখো, নিজের জন্য ফ্রি টাইম রাখো। এই ফ্রি টাইমটাতে তুমি নিজে স্টাডি করো, সেলফ স্টাডি করো। ঠিক আছে, সেলফ স্টাডি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আসো, এটা কি সম্ভব না অসম্ভব সেটা জিজ্ঞেস করতে বলছি, সেটা বলতে বলছি। ঠিক আছে, কলেজে কি রেগুলার যাইতে হবে ভাই? কলেজে ক্লাস যদি ইফেক্টিভ মনে হয় তাহলে যাবা, আর আদারওয়াইজ যদি তোমার টাইম ম্যানেজমেন্টের ইস্যু হয় না ভাইয়া কলেজে গেলে আমি আমার সে পড়া কমপ্লিট করতে পারতেছি না, তাহলে ভাইয়া কলেজ বুঝে শুনে ডিসিশন নাও। ঠিক আছে, ইন্টার লাইফ ভাইয়া 18 মাস, খুবই কম্প্যাক্ট টাইম। অনেক সময় কলেজও সময় নষ্ট। ঠিক আছে, অনেক সময় কলেজও সময় নষ্ট, অনেক সময়, সব সময় না। ঠিক আছে, ইম্পসিবল, এটা কিন্তু ইম্পসিবল। তাহলে আর বিন্দুটা এই দিকে সম্ভব না, আর বিন্দুটা এই দিকে সম্ভব না। ঠিক আছে, আর বিন্দুটা তাহলে কোথায় সম্ভব? আর বিন্দুটা যদি এই দিকে হয় ভাইয়া, আমি যদি এটাকে এই দিকে বাড়াই, আমি যদি জিনিসটাকে এই দিকে বাড়াই, দেখো তো এখন সম্ভব কিনা। এই দিকে যদি আর বিন্দুটা হয় তাহলে প্রথম বিন্দুর সাথে 3, আর দ্বিতীয় বিন্দুর সাথে 5,
দেখো তো এইটা সম্ভব কিনা। পি ও কিউ এর সংযোগ রেখাংশকে 3:5 অনুপাতে 3:5 অনুপাতে বহির্বিভক্ত করছে। দেখো তো এটা সম্ভব কিনা। এইটা কিন্তু সম্ভব। তাহলে আর বিন্দুটা কিন্তু পি বিন্দুর দিকে, আর বিন্দুটা পি বিন্দুর দিকে, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না বহির্বিভক্তকারী বিন্দুটা কোন দিকে হবে, এটা কিভাবে বের করতে হয়, তোমাদের আজকেই শিখাই দিলাম, ঠিক আছে। অঙ্ক করতে পারে কিন্তু চিত্র আঁকতে গেলে পারে না। সবাই ডান দিকে দিয়ে দেয় বহির্বিভক্তকারী বিন্দু, ঠিক আছে। তো বহির্বিভক্তকারী বিন্দু ডানেও হতে পারে বাঁও হতে পারে। ওকে ওকে, এখন জাস্ট সূত্র অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করবো, একবারই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, হ্যাঁ শেষের দিক তো। তাহলে এটা কি হবে, বহির্বিভক্তকারী 3:5 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। ওকে ফাইন, তাহলে 3m1 বিয়োগ m2, ঠিক আছে। এইটাকে তুমি চিন্তা করো x1 y1, এইটাকে তুমি চিন্তা করো x2 y2, আর এটাকে তুমি চিন্তা করো m1 is to m2। ওকে, তাহলে m1 বিয়োগ m2 সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার m1 বিয়োগ m2, তারপর m1 x2, m1 x2, x2 মানে হচ্ছে 5, x2 মানে 5 মাইনাস m2 x1, m2 x1 মানে হচ্ছে 3, ওকে, কমা m1 বিয়োগ m2, m1 y2 বিয়োগ m2 y1, y1 এর ভ্যালু হচ্ছে 4। এইটাই ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, 3 × 5 = 15 বিয়োগ 3 × 5 = 15, উপরে আসতেছে তোমার 3 × 5, 5 × 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভাইয়া এটা আসতেছে 0, আর এখানে আসতেছে -2, এখানে আসতেছে -2, 3 নং 27, 4 × 5 = 20, 27 থেকে 20 বিয়োগ করলে আসতেছে তোমার 7। তাহলে এটা আসতেছে তোমার 0, -7/2, অথবা থাক এটা থাক, এটা থাক 0, -7/2, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি কিনা, বুঝতে পারলে ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। বুঝলে ভাইয়া সবই সহজ। এখন দেখো রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল অঙ্কটা, দিনাজপুর বোর্ডে 3 বার আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল, ডট 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 ডট। এই অঙ্কটা দেখে বলো তো অঙ্কটা পারবা কিনা, সহজ নাকি কঠিন। অঙ্কটা পড়ো, পারলে বলো পারবো, না হলে বলো ভাই করে দাও, ঠিক আছে। আমি একটা আঁকি, -2, 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর বি বিন্দু হচ্ছে 4, -5। ওকে, এখন এই দুইটা বিন্দুর সংযোগ করলাম, এই দুইটা বিন্দু সংযোগ করলাম। এখন এবি রেখাটাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এবি রেখাটাকে আমরা কি করলাম, বর্ধিত করলাম সি বিন্দু পর্যন্ত, এবি রেখাটাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে তোমার সি বিন্দু বর্ধিত করলাম, এবং এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে এবি সমান 3BC হয়। এবি ইকুয়ালস টু কি হবে, 3BC। তাহলে এখান থেকে তুমি বলো তো ভাইয়া যে এবি ভাগ বিসি ইকুয়ালস টু কি শুধু 3 না, বিসিটাকে যদি এই পাশে নিয়ে আসি শুধু 3 থাকে, তো শুধু 3টাকে আমি যদি 3/1 লিখি, তুমি কি খুব বেশি মন খারাপ করবা, আশা করি করবা না। তো দেখো এবি ভাগ বিসি মানে হচ্ছে 3/1। আমি যদি যোজন করি, যোজন বিয়োজন পড়ছো, বিয়োজন যোজন পড়ছো, একইভাবে শুধু যোজনও কিন্তু করা যায়, শুধু বিয়োজনও কিন্তু করা যায়, যে অঙ্কের জন্য যেটা করলে সহজ, ঠিক আছে। আমি যদি একটা কাজ করি, হরটা হরই রাখি, যোজন করব এবি যোগ বিসি,
এবি যোগ বিসি, হরটা হরই থাকলো আর লব আর হর যোগ হইল। একইভাবে এখানেও হরটা হরই থাকলো, লব আর হর যোগ হইল। আমি একটু ব্র্যাকেটে লিখে দিব যোজন করে, যোজন করে। ঠিক আছে, তাহলে এখন আসো তো ভাইয়া, এটা তো বিসি, আর এবি যোগ বিসি মানে কি? এবি যোগ বিসি, এবি যোগ বিসি মানে হচ্ছে ভাই এসি, এবি যোগ বিসি মানে হচ্ছে এসি, ইকুয়ালস টু 4/1। তাহলে আমি বলতেই পারি, বা এসি ইজ টু বিসি হচ্ছে 4:1। আমাদের সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, সো আমাদের মেইন চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে সি বিন্দুটা কোন অনুপাতে বিভক্ত করছে সেটা বের করা। ঠিক আছে, অতএব এ ও বি এর সংযোগ রেখাকে, সংযোগ রেখাকে সি বিন্দুটা, সি বিন্দুটা দেখো কি করছে, 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। এই যে এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 1, তাহলে 4:1 অনুপাতে, অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে, ওকে, 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এখন বলো সি বিন্দু স্থানাঙ্ক কি আমাকে বের করে দিতে হবে নাকি তোমরা পারবা? সি বিন্দু স্থানাঙ্ক হবে 4 - 1, 4 - 1। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তোমার m1 x2, হ্যাঁ এটা হচ্ছে m1, এইটা হচ্ছে x2 4। এই যে এটা হলো তোমার x1 y1, এটা হইতেছে তোমার x2 y2। ওকে, তাহলে m1 x2 মাইনাস m2 x1, x1 এর ভ্যালু -2, কমা m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1। এটাই হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এটাই সি বিন্দু। সি বিন্দু স্থানাঙ্ক কত আসে? 4 × 16 + 2 18, 16 + 2 18 আসতেছে। ঠিক আছে, 4 - 1 এটা কত আসতেছে? 3 আসতেছে। আমার ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে কিনা একটু দেখবা ভাইয়া। এটা আসতেছে 4 - 1 3, এটা আসতেছে -20 + 4 মানে -24। আমার তো মনে হচ্ছে ক্যালকুলেশন কোথাও ভুল হয়ে গেছে। দেখো তো কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা। ওকে, আরেকবার একটু চেক করে দেখি আমি। এখানে বলা আছে এবি সমান 3BC, এবি সমান 3BC, তাহলে এবি ভাগ বিসি সমান হচ্ছে 3/1। তাহলে যোজন যদি করি, এটা হচ্ছে এবি প্লাস বিসি বাই বিসি মানে 3 + 1/1, এবি প্লাস বিসি মানে হচ্ছে এসি। হ্যাঁ, এসি বাই বিসি হচ্ছে 4, এসি ইস টু বিসি হচ্ছে 4:1। ওকে ভাই, 4:1, 4:1। এখন সি বিন্দুটা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে ওকে ফাইন, m1 বিয়োগ, এটা হচ্ছে m1 x2, m1 x2 বিয়োগ m2 x1। হ্যাঁ, m2 x1, x1 এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, তারপর m1 y2, m1 y2 বিয়োগ m2 y1। ঠিক আছে, 4 × 16 + 2 মানে হচ্ছে 18, এটা হচ্ছে -20 -4 মানে -24। ওকে ফাইন, এখন আসো 18কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 × 6 = 18, আর এইটাকে যদি তুমি, এটা হচ্ছে -8, হ্যাঁ 3 × 8 = 24, 6, -8। ঠিক আছে, তো -6, -8, ঠিক আছে, 6, -8, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছিল, বের করে ফেললাম। শেষ, আজকের ক্লাসে 9টা ম্যাথ পড়াবো ভাবছিলাম, 9টা ম্যাথই শেষ, 15 মিনিট সময় বেশি লাগলো। সো আমাকে একটু বলো যে আমরা আজকে ক্লাসে যা যা পড়াইছি সব ঠিকঠাক বুঝছি কিনা। ঠিক আছে, যা যা পড়াইছি সবকিছু বুঝতে পারছি কিনা। ওকে, একটু জানায় দাও।
কে কত পার্সেন্ট বুঝছো আজকের ক্লাসটা এটাও জানাই দিও। ঠিক আছে, কে কত পার্সেন্ট বুঝছো এটাও একটু জানাই দিও। একটু আজকের ক্লাসে হোমওয়ার্ক গুলোর স্ক্রিনশট একটু নিয়ে নাও। হোমওয়ার্ক গুলো স্ক্রিনশট না হলে একটু এসএস ডান লিখে দিও, ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে, 99% বুঝলে হবে, 100% বুঝতে হবে। আর সবাইকে বলবো ভাইয়া, আমি কিন্তু ক্লাসের শুরুতেই শর্ত দিয়ে নিয়েছিলাম যে আজকের ক্লাসটা বা যে কোনো ক্লাসে, আমার প্রত্যেকটা ক্লাসে তুমি কিন্তু ক্লাস নোট ক্লাসের সময় তুলবা না, তুমি করবা কি শেষে তুলবা। হ্যাঁ, শেষে তখন ভাই এই ক্লাসটা তো শেষ হইলো, এবার তোমার কাজ হচ্ছে উইদিন 24 আওয়ার তুমি একটা টাইম ম্যানেজ করবা। তো আজকের ক্লাস এখন থেকে, এখন বাজে 8টা বা 8:30, এখন থেকে 24 ঘন্টার মধ্যে তুমি একটা টাইম ম্যানেজ করবা। ওই টাইমে তুমি হচ্ছে এই ক্লাসটা আবার শুনবা। অনেকেই বলছো ভাই অমুক জায়গাটা বুঝি নাই, ভাই অনুপাতটা বুঝি নাই, ভাই এটা বুঝি নাই, থাকবেই ভাইয়া, মানুষের ব্রেন সবসময় সমানভাবে ফাংশন করে না। সো তুমি যেটা করবা, আমি সাজেস্ট করব যে শিখতে আজকে যে লাস্ট ক্লাসটা আছে, এরপরে তোমাদের কি ক্লাস আছে আজকে 9টা থেকে, তো ওই ক্লাসটা যখন শেষ হবে সাথে সাথে ঘুমায় যাবা, ভোরবেলা ঘুম থেকে উঠবা। আমি যেটা করতাম ভাইয়া, আমি রাত্রেবেলা এক্সস্টেড হয়ে ঘুমায় যেতাম, 9:30 10টার মধ্যে ঘুমায় যেতাম, আর উঠতাম অ্যালার্ম দিয়ে রাখতাম, 2:30 3টায় 3:30টায় অ্যালার্ম দিয়ে রাখতাম। তো ওই সময় উঠতাম, ওঠার পর চারদিক নিরিবিলি থাকতো, আমি আমার মতো করে পড়তাম। তো কলেজে যাওয়ার আগেই আমার পড়াটা শেষ হয়ে যেত। অন্যরা যখন ঘুম থেকে উঠতো, আমার তখন দিনের মেইন পড়াটা শেষ হয়ে যায়। ঠিক আছে, সেলফ স্টাডির সময়টা যদি ভোর রাত হয় তাহলে খুবই ভালো, ভোরবেলাটা খুবই ভালো। ভোরবেলায় মানুষের ব্রেন সবচেয়ে বেশি ইফেক্টিভ, মানে কার্যকর থাকে, অ্যাক্টিভ থাকে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যখন সেকেন্ড টাইম ক্লাসটা করব, সময় নিয়ে ক্লাস করবো, তোমাকে সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, হ্যাঁ এত সময় নাই, এইভাবেই ম্যানেজ হয়ে যায়। ঠিক আছে, তখন তুমি হচ্ছে নোট খাতায় নোট করবা। আর আজকের ক্লাস শেষে তুমি হচ্ছে 3.1, তোমাদের হচ্ছে চ্যাপ্টার 3.1, বা অনেকের বইয়ে 3A, 3-এর A বলে, 3-এর A আর 3-এর B, এই দুইটা চ্যাপ্টারের তিনের এর সবগুলা ম্যাথই তুমি করতে পারবা, 3-এর B'র ম্যাক্সিমাম ম্যাথ করতে পারবা, সবগুলা পারবা না। সো আমার আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যদি পারো যে 3-এর A, তোমাদের যে যে রাইটারের বই কিনছো সেই রাইটারের বইয়ের থেকে 3-এর A পুরাটা করবা। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথ করবা, যে রাইটারের বই করছো সে কিনছো সেই রাইটারের বইয়ের সবগুলা ম্যাথ করতে হবে। 3-এর প্রত্যেকটা ম্যাথ করবা, 3-এর যতগুলা ম্যাথ পারো ততগুলা করবা, সবগুলা হয়তো পারবা না। ঠিক আছে, আর এই আর কি। আর আমি কিছুদিন গ্যাপ নিব, সরল রেখা আর ম্যাট্রিক্স নির্ণায়ক চলছে, ত্রিকোণমিতিটা একসাথে শুরু হইলে আরো ভালো হইতো, কারণ ত্রিকোণমিতির ফর্মুলা লাগে। সো কিছুদিন গ্যাপ নিব। তো এই গ্যাপের মধ্যে এই পুরা সরল রেখার এই 3টা ক্লাসের নোট, ক্লাস নোট কিন্তু তুলে ফেলবা, ক্লাস নোট করবা, এবং তোমাদের যে গ্রুপটা আছে, হ্যাঁ আমাদের যে পেইড গ্রুপটা আছে, যদি ওই গ্রুপে তুমি থেকে থাকো ওই গ্রুপে আপলোড করবা, আমাকে ট্যাগ করে দিয়ে। ঠিক আছে, সো এটা তোমাদের কাজ দিয়ে গেলাম, যে ক্লাস নোটগুলো সুন্দর করে তুলবা, সুন্দর একটা নোট খাতা বানাবা, আমার জন্য একটা নোট খাতা। ঠিক আছে, শুধুমাত্র আমি যে ক্লাসগুলো নিচ্ছি এটার জন্য একটা নোট খাতা বানাও, গুছায় নাও। ইন্টারে পড়তেছো, খাতা কলম নিয়ে কিপটামি করলে কিন্তু হবে না। হ্যাঁ, খাতা কেনার টাকা না থাকলে যেটা করবা, দিস্তা কাগজ নিয়ে আসবা, আমি তো নিউজ প্রিন্ট দিস্তা কাগজ নিয়ে আসতাম, এত লিখতাম। ওকে, আজকের ক্লাসের শেষে এই যে ব্যক্তিটা দেখতেছো, অনেকেই চিনো, মুহাম্মদ আলী, বিশ্বসেরা বক্সার। হ্যাঁ, ইনি হচ্ছেন একজন মার্কিন কৃষ্ণাঙ্গ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী ছিল 1960-এর দশকের একদম বিশ্ব সেরা হেভিওয়েট চ্যাম্পিয়ন। 1964 সালে সে হচ্ছে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। তো 1960 সালের দশকেই ইউএস এর সাথে ভিয়েতনামের একটা যুদ্ধ তৈরি হয়। হ্যাঁ, আমেরিকা ভিয়েতনামে অ্যাটাক করে। আর ওই সময়ে আমেরিকার একটা নিয়ম ছিল যে 18 থেকে 30 বছর বয়সী যারা পুরুষ আছে, হ্যাঁ শক্ত সমর্থ পুরুষ আছে, তাদেরকে অবশ্যই সামরিক বাহিনীতে যোগদান করতে হতো। তো মোহাম্মদ আলী তখন হেভিওয়েট চ্যাম্পিয়ন, 1964 সালে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো তাকে বলছে হচ্ছে এই ভিয়েতনাম যুদ্ধে জয়েন করার জন্য। কিন্তু মোহাম্মদ আলী, হ্যাঁ নৈতিক দিক থেকে আসলে এই যুদ্ধে জয়েন করাটাকে তার কাছে মানে এথিক্যাল মনে হয় নাই। সে বলছে যে ভিয়েতনামীদের সাথে তো আমার কোনো ঝগড়া নেই, তাহলে আমি কেন ওদেরকে মারতে যাবো। সে মানে যুদ্ধে যায় নাই। এই কারণে হ্যাঁ মার্কিন প্রশাসন তার উপরে ক্ষুব্ধ হয়ে, হ্যাঁ তাকে তাকে হচ্ছে জেলে পাঠানোর চেষ্টা করে। তারপর হচ্ছে তার বক্সিং লাইসেন্স বাতিল করা হয়, তার হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাকে বাতিল করে।
3 বছর পরে সে আবার রিংয়ে ফিরে আসে। বাট 3 বছর গ্যাপ হওয়ার পর তার স্ট্যামিনা, তার হচ্ছে তার ফর্ম আগের মতো পজিশনে ছিল না। 3টা বছর তো সে বসেছিল, কোনো কম্পিটিটিভ আ আ কম্পিটিশনে অ্যাটেন্ড করে নাই। যার কারণে তার ফর্মও পড়ে গেছিল। তো আসার পর সে অন্যদের সাথে পারতেছিল না। তার মধ্যে মানে আগের সেই ফর্মটা, আগের মোহাম্মদ আলী আর নাই। ওই চ্যাম্পিয়ন মেন্টালিটির মোহাম্মদ আলী আর নাই। তার ফিটনেস এর সমস্যা হয়ে গেছে। সবকিছু মিলায় আরকি পেরে উঠতেছিল না। পরবর্তীতে 1973 সালে তৎকালীন ওই সময় যে হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল ফোরম্যান, জর্জ ফোরম্যান, তাকে ধরা হয়তো খুব অজেয় শক্তির অধিকারী। এই ফোরম্যানের সাথে তার একটা ডুয়েল হয়। তো একদিকে হচ্ছে ফোরম্যান যে বর্তমান চ্যাম্পিয়ন, আর একদিকে মোহাম্মদ আলী যে হচ্ছে একসময় চ্যাম্পিয়ন ছিল, তারপর ফর্ম হারায় নিজের সাথে নিজেকে খোঁজার জন্য যুদ্ধ করতেছে। এরকম একটা ব্যক্তি, ফর্ম হারানো একজন ব্যক্তি। সবাই ভাবছিল যে ফোরম্যান ইজিলি জিতে যাবে। তো মোহাম্মদ আলী তার সাথে একটা অসাধারণ কৌশল অ্যাপ্লাই করে। কৌশলটা হচ্ছে যে বক্সিং এর রিং এ সে হচ্ছে ওই যে রিং থাকে, চারদিক তো ঘেরা থাকে, ওই ঘেরা ওই মানে দড়িটা আছে, দড়ি দিয়ে যে ঘেরা থাকে, ওই দড়ির উপরে সে হচ্ছে হেলান দিয়ে থাকে, আর ফোরম্যানকে সুযোগ দেয় তাকে হিট করার। কারণ ফোরম্যান সুযোগ পেয়ে, মোহাম্মদ আলী তো দড়ির মধ্যে হেলান দিয়ে আছে, তাকে ইচ্ছা মতো মানে ঘুষি দিচ্ছে, পাঞ্চ করতেছে। পাঞ্চ করতে 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 সে টায়ার্ড হয়ে গেছে। আর মোহাম্মদ আলী এই কৌশলটাই ঠিক অ্যাপ্লাই করছে, যে সে যখন টায়ার্ড হয়ে গেছে পাঞ্চ করতে 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 করতে, তার শক্তি অনেকটাই কমে গেছে, তখন সে হঠাৎ করে অ্যাটাক শুরু করছে, এবং হঠাৎ করে অ্যাটাক শুরু করে 8ম রাউন্ডে তাকে হারায় দেয়। সে আবার তার হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ফিরে পায় আর কি। সো এই যে এটা কোনো সাধারণ জয় না, এটা পৃথিবীর ইতিহাসে বা স্পোর্টস এর ইতিহাসে খুবই বিখ্যাত একটা জয়, যেখানে আসলে ফর্ম হারানো একজন প্লেয়ার তৎকালীন সময়ের হেভিওয়েট চ্যাম্পিয়নকে হারায়। সো এটা একটা, তুমি চাইলে একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, গুগল বা চ্যাটজিপিটি সার্চ দিয়ে মানে দেখতে পারো, অনেক ইন্সপায়ারিং স্টোরিটা আর কি। তো এই মোহাম্মদ আলীর একটা বিখ্যাত লাইন আছে, লাইনটা হচ্ছে আই হেটেড এভরি মিনিট অফ ট্রেনিং। হ্যাঁ, মোহাম্মদ আলী থেকে মানে একটা ভালো কিছু করতে গেলে তো ট্রেনিং করতে হয়। তো ট্রেনিং এর এভরি মিনিট সে হচ্ছে হেট করতো, মানে ট্রেনিং করতে সে পছন্দ করতো না। আই হেটেড এভরি মিনিট অফ ট্রেনিং বাট আই সেড, কিন্তু আমি বলতাম ডোন্ট কুইট। হ্যাঁ, ডোন্ট কুইট, সাফার নাও অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। তো মোহাম্মদ আলীর মতো একজন বিশ্ব সেরা প্লেয়ার, যে একাধিকবার হেভিওয়েট চ্যাম্পিয়ন, বিভিন্ন ট্র্যাজেডি পার করে এসেও যে চ্যাম্পিয়নশিপে জিতছে, সেই ব্যক্তিটা বলছে কি, আই হেটেড এভরি মিনিট অফ ট্রেনিং বাট আই সেড ডোন্ট কুইট, সাফার নাও অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। সো তুমি যদি তোমার জীবনের পরবর্তী অংশটা চ্যাম্পিয়নের মতো বাঁচতে চাও, তাহলে এখনই সাফার করে নাও। যা সাফারিংস আছে পৃথিবীর, তা যেন এখনই হয়ে যায়, যাতে পরের লাইফটা তুমি চ্যাম্পিয়নের মতো লিড করতে পারো। ঠিক আছে? সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বি স্ট্রঙ্গার দ্যান ইউর এক্সকিউজেস। তোমার হয়তো অনেক এক্সকিউজ আছে না পড়াশোনা না করার বা পরিশ্রম না করার, বাট তোমার এক্সকিউজের চেয়ে তুমি আরো স্ট্রঙ্গার হও। ঠিক আছে? সো বি স্ট্রঙ্গার দ্যান ইউর এক্সকিউজেস। তোমাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো।